পরিমাণ টাকা 51 থেকে শুরু করছি, একটা নির্দিষ্ট অঙ্কটা করি আগে। If the compound interest on a certain sum of money for 3 years at 10% per annum be rupees 993, what would be the simple interest? বলছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছো, তুমি সিম্পল ইন্টারেস্টও রেখেছো। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছো, তুমি সিম্পল ইন্টারেস্টেও রেখেছো। এবার 3 বছরে একই টাকার উপর 10% রেটে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপর 10% রেটে 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছো 993, তাহলে ওই টাকার উপরই অত পার্সেন্ট রেটেই অত বছরেই সিম্পল ইন্টারেস্ট কত হবে ফাইন্ড আউট করতে বলেছে। কোশ্চেন ক্লিয়ার সবার? কোশ্চেন ক্লিয়ার? দেখো Yes, sir. দেখো কিভাবে করব আমরা। আমরা সিআই বের করতে চাই 3 বছরে 10% যদি রেট হয়। আচ্ছা, রেট যদি 10% করে হয় তাহলে সিআই 3 বছরে কত হবে? আচ্ছা তুমি বলো, প্রথম বছরে সিআই কত হবে? 10%। প্রথম বছরে সিআই হচ্ছে কত? 10%। আচ্ছা, প্রথম বছরে যদি 10% হয়, সেকেন্ড ইয়ারে কত হবে বলো দেখি তোমরা? 10 তো হবেই, আবার 10 এর উপর কত বলো? 10%। সেকেন্ড ইয়ার হলো 3 বছরের বের করব। আচ্ছা, থার্ড ইয়ারে তাহলে কত হবে? সেকেন্ড ইয়ারে কত টাকা হলো বলো তো? 11 টাকা হলো। টোটাল ক্যালকুলেশন করলে কত টাকা হবে? 11 টাকা হবে। আচ্ছা, সেকেন্ড ইয়ারে যদি 11 টাকা হয় তাহলে থার্ড ইয়ারে কি হবে? 11 টাকা তো হবেই, আবার 11 টাকার উপর কত হবে? 10% হবে। কত টাকার উপর? 11 টাকার উপর কত পার্সেন্ট হবে? 10% হবে। এই হচ্ছে 3 বছরের সিআই ক্যালকুলেট করলাম। 3 বছরের সিআইটা ক্যালকুলেট করলে দেখে নাও তোমরা 33.1% হচ্ছে। দেখো তো হচ্ছে কিনা এটা? 33.1% হচ্ছে। বলো, এটা বুঝতে পারলে কি পারলে না? আচ্ছা, বুঝতে পেরেছো। Okay. তাহলে 3 বছরের সিআই যদি এত পার্সেন্ট হয়, এত পার্সেন্ট সিআই হওয়ার জন্য কত টাকা সিআই হয়েছে? 993। তাহলে আমরা বলতে পারি দিস ইকুইভ্যালেন্ট টু 993। আমরা এবার বের করতে চাই, তাহলে বলো আমরা যদি এসআই বের করতে ক বছরের? আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত? প্রত্যেক বছর যদি 10% হয়, প্রত্যেক বছর যদি 10% হয় তাহলে 3 বছরে কত পার্সেন্ট হবে? 30। তাহলে সিআইটা 3 বছরে কত হয়েছে? 33.1, কিন্তু এসআইটা কত হয়েছে? 30%। আমরা এই 30%টাই বের করতে চাই। তাহলে 993 ইনটু 30 ডিভাইডেড বাই কত হচ্ছে? 33.1। পয়েন্ট তুলে দিলে উপরে একটা কত আসবে? 10। আচ্ছা, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে বলো? 3। ক্যালকুলেট করলে কত হচ্ছে? 900। আনসার কত বলো? 900 হবে। 900 স্যার বলছে এটাকে এক্স দিয়েও তো করা যায়। হ্যাঁ, অনেক বড় হবে। এটা তো রসগোল্লার মতো হয়ে গেল। বলো, বুঝতে পেরেছো? Yes, sir. কারো কোনো প্রবলেম আছে? এরপর 52 বলছে Mr. Duggal invested rupees 20,000 with rate of interest at 20% per annum. The interest was compounded half year for the first 1 year, and in the next year it was compounded yearly. The total interest earned at the end of 2 years. বলছি মিস্টার দুগ্গাল 20,000 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করেছিল। মিস্টার দুগ্গাল 20,000 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করেছিল 20% রেটে। কিন্তু মিস্টার দুগ্গালের টাকাটা ক্যালকুলেট হয়েছে এইভাবে, প্রথম বছরে হাফ ইয়ারলি মোডে ক্যালকুলেট হয়েছে, আর পরের বছরে ইয়ারলি মোডে ক্যালকুলেট হয়েছে। তাহলে মিস্টার দুগ্গাল
টোটাল কত টাকা ইন্টারেস্ট পাবে তোমার কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে তোমাকে বের করতে বলেছে। কিন্তু ইন্টারেস্টটা ক্যালকুলেট হয়েছে এভাবে, কিভাবে না, ইন্টারেস্টটা ক্যালকুলেট হয়েছে প্রথম বছরে হাফ ইয়ারলি মোডে, সেকেন্ড ইয়ারে ইয়ারলি মোডে। বলো কোশ্চেন কি ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। সাউন্ডে প্রবলেম হলে, কোনো কিছু প্রবলেম হলে কথা বলবে, হ্যাঁ? দেখো, স্যার আচ্ছা, সাউন্ডটা একটু আস্তে শোনা যাচ্ছে আপনার। সাউন্ডটা আস্তে হয়ে গেল, আমি বুঝতে পারছিলাম সাউন্ডটা আস্তে হয়ে গেল, তাই তো? দাঁড়া এক হ্যাঁ মিনিট, স্যার। এক মিনিট, আমি একটু বেরিয়ে গিয়ে আবার জয়েন করছি। এখন স্যার ঠিক আছে, স্যার এখন ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাও, তাহলে ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার সবার? এবার আমরা কি করব, যে সিআইটা ক্যালকুলেট করব 2 বছরের। আচ্ছা, 2 বছরের সিআই ক্যালকুলেট করলে প্রথম বছরের সিআই কিন্তু হাফ ইয়ারলি মোডে হয়েছে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট যদি 20% পার অ্যানাম হয়, তাহলে হাফ ইয়ারলি মোডে কত পার্সেন্ট হবে বলো তো? 10%। তাহলে প্রথম 6 মাসে 10, প্রথম 6 মাসে 10, পরের 6 মাসে কি হবে? 10 তো হবেই, আবার 10-এর উপর কত হবে? 10% হবে। 10 তো হবে, আবার 10-এর উপর কত হবে? 10% হবে। তাহলে প্রথম 6 মাস, পরের 6 মাস, এই 1 বছর হলো। কিন্তু আমাদের 2 বছরের কাউন্ট করতে হবে, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কাউন্ট হয়ে গেল। এটাতে কারো কোনো প্রবলেম আছে বলো? এরপর আমরা সেকেন্ড ইয়ারে যাব। সেকেন্ড ইয়ার করার সময় মাথাকে একটু ঠিকঠাক রাখতে হবে। কেন? কারণ ফার্স্ট ইয়ারে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা কাউন্ট হয়েছে 10% রেটে। হ্যাঁ, 20% ছিল, কিন্তু হাফ ইয়ারলি মোডের জন্য 10% হয়েছে। কিন্তু সেকেন্ড ইয়ারের রেট অফ ইন্টারেস্টটা 20% এবং ইয়ারলি মোডে ক্যালকুলেট হবে। আমরা কি করেছি, এই যে আগেরটাই করেছিলাম, যে ফার্স্ট ইয়ারে যা হয়েছিল সেখান থেকে সেকেন্ড ইয়ার করেছি, সেকেন্ড ইয়ারে যা হয়েছিল সেখান থেকে থার্ড ইয়ার করেছি। কিন্তু এখানে কিন্তু আমাদের কি করতে হবে না, ইন্টারেস্টটা 20 নিতে হবে। আর কি করতে হবে, 20টা হচ্ছে ফ্রেশ ইন্টারেস্ট। আর ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট যেটা, সেটা কি হবে না, আমাদের প্রথম 1 বছরে যে ইন্টারেস্ট পেয়েছি তার উপর কাউন্ট হবে। প্রথম 1 বছরে টোটাল কত টাকা ইন্টারেস্ট পেয়েছি? 21 টাকা পেয়েছি। এই 21 টাকার উপর কি হবে? 20% হবে। 21 টাকার উপর কত হবে? 20% হবে। বলো বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পারলে? সেকেন্ড ইয়ারে যখন ক্যালকুলেট হচ্ছে, আমাদের রুলসটা কি, প্রথম বছরে যা হবে পরের বছরে তার উপরেই হবে, থার্ড ইয়ারে তারপরেই হবে, যদি রেট অফ ইন্টারেস্ট প্রত্যেক বছরে সেম হয়। কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট সেম নয়। প্রথম বছরে 10% মোডে ছিল, হাফ ইয়ারলি মোডে ছিল, পরের বছরে ইয়ারলি মোডে রেটটা কত? 20%। তাহলে কি হবে? ফ্রেশ ইন্টারেস্ট কত? 20। আর ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট যেটা হয়, ইন্টারেস্টটা কত হয়েছে 1 বছরে? 21 টাকা। তাহলে 21 টাকার উপর হবে কত পার্সেন্ট হবে? 20% হবে। কথা কি বোঝা গেল? তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? দেখো, এটা ক্যালকুলেট করলে সম্ভবত হচ্ছে 45.2%। 45.2%। এত পার্সেন্ট আমাদের কি হয়েছে? সিআই হয়েছে 2 বছরে। আমাকে বের করতে হবে সিআইটাই কত। এবার আমরা প্রিন্সিপালটা কত পার্সেন্ট ধরি? 100%। আচ্ছা, 100% প্রিন্সিপাল হলে এই অঙ্কটায় প্রিন্সিপাল কত আছে? 20,000 আছে। তাহলে 100% মানে 20,000। বের করব আমরা 45.2% কত হবে? কত হবে না, 20,000 ইন্টু 45.2 ডিভাইডেড বাই কত হচ্ছে? 100। এখান থেকে পয়েন্ট তুলে দাও, একটা জিরো নিয়ে চলে আসলে 1 2 3। তাহলে 1 2 3 ক্যালকুলেট করো, কত হচ্ছে? 904, একটা জিরো আসবে। এটাই হচ্ছে তোমার 2 বছরের সিআই। বলো বুঝতে পারলে কি পারলে না?
হ্যাঁ স্যার বুঝেছি। শেষ অংশটা একবার বলুন। হ্যাঁ স্যার বুঝেছি। লাস্টের কোন অংশটা বলছো, সিআই এর লাস্ট অংশটা, লাস্ট ইউনিটারি মেথডটা? না সিআই এর পরে ইউনিটের মেথডটা। হ্যাঁ, এই অঙ্কটা অলরেডি একবার করানো হয়েছে। কোথায় করানো হয়েছে? 26 নম্বর অঙ্কতে করানো হয়েছে। ভালো করে ভেবে দেখো 26 নম্বর অঙ্কতে কি ছিল না, 26 নম্বর অঙ্কতে রেট অফ ইন্টারেস্টটা পরপর ইয়ারে চেঞ্জ হচ্ছিল। তখন আমরা কি করেছিলাম? তখন এই মেথডটাই অ্যাপ্লাই করেছিলাম। 26 নাম্বার অঙ্কতে করানো হয়েছে, 26 নাম্বার অঙ্কতে একই মেথড অ্যাপ্লাই করা হয়েছে। দেখো এই যে প্রথমে 4% রেটে ক্যালকুলেট করা হয়েছে, প্রথমে 4% রেটে ক্যালকুলেট করা হয়েছে। তারপর কি হয়েছে না, রেট অফ ইন্টারেস্ট যেহেতু চেঞ্জ হলো 5% ইন্টারেস্ট ক্যালকুলেট হয়েছে, কিন্তু প্রথম বছরে যে 200 টাকা ইন্টারেস্ট হয়েছিল, প্রথম বছরে যে 200 টাকা ইন্টারেস্ট হয়েছিল, এই যে প্রথম বছরে 200 টাকা, এই যে 200 টাকা ইন্টারেস্ট হলো, এই 200 টাকার উপর আবার কি হয়েছে 5% হয়েছে। একই রকম এখানে ওই অঙ্কটা যেমন 10% এটা ক্যালকুলেট করা হয়েছে, এটা কত 20% ক্যালকুলেট করা হয়েছে। প্রথম বছরে 4% এটা ক্যালকুলেট করা হয়েছে, যা হয়েছে সেটা তো থাকবেই, কিন্তু পরের বছরে কি হয়েছে, রেট অফ ইন্টারেস্ট যেহেতু চেঞ্জ হয়ে গেছে সেই জন্য 5000 এর উপর কি 5% ক্যালকুলেট করা হয়েছে, যেটা ওখানে 20% ক্যালকুলেট করা হলো। আর কি 200 এর উপর কি করা হয়েছে 5%। এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, এটা ক্যালকুলেট করলে 250 হচ্ছে। এই 250 এর উপর কিন্তু 5% ক্যালকুলেট করা হয়নি। কেন? কারণ ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়। ইন্টারেস্ট আমরা প্রথম বছরে কত পেয়েছি 200, ওই 200 এর উপর ক্যালকুলেট করা হয়েছে কত 5%। এখানে যা করা হয়েছে একই রকম ভাবে ওই অঙ্কতে সেটাই করা হয়েছে। বুঝলে কি? হ্যাঁ স্যার। একদম পুরোপুরি 26 নম্বর অঙ্কটাই অ্যাপ্লাই করা হয়েছে ওখানে। 26 নম্বর অঙ্কতে ইন্টারেস্টটা ক্যালকুলেট করা হয়েছে, এখানে ইন্টারেস্টটা ক্যালকুলেট না করে রেটটা শুধু ক্যালকুলেট করা হয়েছে, আর কিছুই নয়। কারো কোনো অসুবিধা আছে? এরপর আমরা যাব হচ্ছে 53। দেখো 53 নাম্বার কি বলছে না, 53 তে বলছে Sesang borrow rupees 20,000 from his friend at 18% per annum simple interest. He lent it to Tony at the same but rate compounded annually. Find his gain after 2 years. Sesang হচ্ছে একটা মিডলম্যান বা দালাল। সেসাং হচ্ছে একটা মিডলম্যান বা দালাল। এই সেসাং কি করে, ওর কোন একটা বন্ধুর কাছ থেকে সিম্পল ইন্টারেস্টে 18% রেটে 20,000 টাকা ধার করে। তারপর এই দালাল সেসাং কি করে না, টনিকে ওই 20,000 টাকা দেয়, 18% রেটে দেয়, কিন্তু ইন্টারেস্টটা ক্যালকুলেট করে কম্পাউন্ডে। তাহলে সেসাং যখন ওর বন্ধুর কাছ থেকে নিচ্ছে সিম্পল ইন্টারেস্টে 18% রেট নিচ্ছে, এবার যখন টনিকে দিচ্ছে 18% রেটেই দিচ্ছে, কিন্তু ইন্টারেস্টটা ক্যালকুলেট হচ্ছে কম্পাউন্ডে। এবার রেট অফ ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টে নিলে যত টাকা ইনকাম হবে, কম্পাউন্ডে নিলে কি হবে, বেশি ইনকাম হবে। তার মানে অবশ্যই এই দালাল বা সেসাংকে প্রফিট হবে। তাহলে কত টাকা প্রফিট বা গেইন হবে 2 বছরে তোমাকে বের করতে বলেছে। বলো কোশ্চেনটা ক্লিয়ার কি সবার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। এরকম অঙ্ক আগে আর একটা করেছিলাম না হ্যাঁ, স্যার? আগে আগে একটা করেছিলে, ঠিক। ঠিক আছে সবার? দেখো তাহলে কিভাবে করব। আচ্ছা, আমরা প্রথমে এসআইটা ক্যালকুলেট করে নিই। এসআইটা কি হচ্ছে না, এসআই 18% করে, তাহলে প্রথম বছর 18% হবে, পরের বছরও কত হবে 18% হবে। তাহলে টোটাল কত হবে না, টোটাল 36% হবে। এবার আমরা সিআইটা ক্যালকুলেট করে নিই। তাহলে কত হচ্ছে বলো, প্রথম বছর 18%, পরের বছরে কত হবে বলো, 18 তো হবেই, আবার 18 এর উপর কত হবে 18% হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি কত হচ্ছে না 39.24%, 39.24%। তাহলে এই যে দালাল সেসাং কি করছে না, টনির কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে কত পার্সেন্ট রেটে না 39.24%-এ,
আর ওর বন্ধুকে দিচ্ছে 36, তার মানে এই যে ডিফারেন্সটা হলো, এই ডিফারেন্সটা কি করছে সেসাং, না এই ডিফারেন্সটা সেসাং প্রফিট করছে। তাহলে কত পার্সেন্ট প্রফিট করলো ডিফারেন্সটা? ডিফারেন্স কত? না ডিফারেন্স হচ্ছে 3.24। এই 3.24% সেসাং কি করছে? প্রফিট করছে। তাহলে এত পার্সেন্ট যে টাকাটা হবে সেটাই সেসাংকের কি হবে? প্রফিট হবে। তাহলে আমরা বলবো, আমরা জানি সাম কত পার্সেন্ট? 100%। তাহলে 100% মানে কত? না 100% মানে 20,000। 100% যদি 20,000 হয়, আমরা বের করতে চাই ডিফারেন্সটা। ডিফারেন্সটা কত? না 3.24%। এত পার্সেন্ট যেটা হবে সেটাই সেসাংকের প্রফিট হবে। তাহলে 20,000 ইন্টু 3.24 ডিভাইডেড বাই কত হচ্ছে? 100। এবার পয়েন্ট তুলে নিলে, পয়েন্ট তুলে নিচে একটা 100 চলে আসলো। 1 2 3 4, 1 2 3 4 গুণ করো কত? 648। এটাই আনসার। কারো কোনো প্রবলেম? কারো কোনো স্যার প্রবলেম? স্যার ওখানে তো 39.24 আছে। হ্যাঁ বলো। স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট তো 39.24। হ্যাঁ আমি তো তাই বলছি, 39.24ই তো লিখেছি। সেশাঙ্কের গেইন কত হয়েছে? গেইন চেয়েছে তো, যে ডিফারেন্স যেটা হবে সেটাই তো গেইন হবে, তাই না? ডিফারেন্স যেটা হবে সেটাই তো গেইন হবে। হ্যাঁ স্যার বুঝেছি বুঝেছি। আচ্ছা, কারো অসুবিধা আছে আর? এরপর এই অঙ্কটা ডব্লিউবিসিএস মেন্সে এসেছে, যতবার এসেছে ডব্লিউবিসিএস মেন্সে এসেছে, ডব্লিউবিসিএস মেন্সে অনেকবার এসেছে এই অঙ্কটা। তো দেখো এটা শর্ট মেথডে হবে না, বড় করেই হবে। তো কি বলছে? অ্যান অ্যামাউন্ট ইজ ইনভেস্টেড ইন এ ব্যাংক at compound rate of interest. The total amount including interest after first and third year is rupees 1200 and 1587 respectively. What is the rate of interest? বলছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট রেটে যখন 1 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হয়, 1 বছর পরে অ্যামাউন্ট হয় 1200 টাকা। ওই টাকাটাই ওই রেটেই যদি 3 বছরের জন্য রাখা হয়, 3 বছর পরে অ্যামাউন্ট হয় 1587। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত ছিল তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন ক্লিয়ার? আর একবার বলে দিন। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট রেটে 1 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে রাখলে 1 বছর পরে অ্যামাউন্ট হয় 1200 টাকা। ওই টাকাটাই ওই রেটে 3 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে রাখলে 3 বছরে অ্যামাউন্ট হয় 1587 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত ছিল তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। কোশ্চেন ক্লিয়ার? ইয়েস স্যার। দেখো তাহলে Yes, sir. আমরা বলবো ফার্স্ট কেসে অ্যামাউন্ট বলবো। বলো অ্যামাউন্টের ফর্মুলা তুমি জানো? প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টাইম। টাইম প্রথমটা কত? 1 বছর, 1 দিলাম। আর যখন 1 বছর তখন অ্যামাউন্ট কত হয়েছে? 1200 টাকা হয়েছে। এবার আমরা সেকেন্ড অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে চাই। সেকেন্ড অ্যামাউন্টটা কি? এটা হচ্ছে ফার্স্ট অ্যামাউন্ট, এটা হচ্ছে সেকেন্ড অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট ফর্মুলা কি? ওই একই ফর্মুলা, প্রিন্সিপাল একই প্রিন্সিপাল, রেট একই রেট। আর টাইমটা কত বছর বলেছে? 3 বছর। কিন্তু তখন অ্যামাউন্টটা কত হচ্ছে? 1587। এই দুটো ইকুয়েশনে কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। এবার No, sir. এখানে এক্সামে দুটো ডেটা বের করতে বলে, একটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর একটা হচ্ছে প্রিন্সিপাল। আমরা দুটোই বের করতে পারি। তো এখানে রেট অফ ইন্টারেস্ট বের করতে দিয়েছে, আমরা রেট অফ ইন্টারেস্টও বের করবো, আমরা প্রিন্সিপালও বের করতে পারতাম। কিভাবে করব? আমরা কি করতে চাই, সেকেন্ড ডেটাটা একে ফার্স্ট ডেটা দিয়ে ডিভাইড করতে চাই, সেকেন্ড ডেটাকে ফার্স্ট ডেটা দিয়ে ডিভাইড করতে চাই। কিভাবে? না রেসপেক্টিভ সাইড, লেফট সাইডকে লেফট সাইড দিয়ে, রাইট সাইডকে রাইট সাইড দিয়ে, তাহলে আমরা ডিভাইড করছি। তাহলে সেকেন্ড ডেটার লেফট সাইড প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টাইম কত? 3। এবার ফার্স্ট ডেটার লেফট সাইড প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস
r by 100 to the power time 1 this equal to আমরা বলবো 1587 divided by কত 1200। আচ্ছা 1 প্লাস r by 100 এখানে একটা আছে, এখানে কটা আছে তিনটে আছে, কাটাকাটি করলে কটা থাকবে দুটো, দুই। আর প্রিন্সিপাল প্রিন্সিপাল কেটে যাবে। আর এটাকে আমরা 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাট করলে 529, আর 3 দিয়ে কাটলে কত হচ্ছে 400। তুমি জানো 529 মানে কত স্কোয়ার? 1 প্লাস r by 100 টু দি পাওয়ার কত হচ্ছে রুট ওভার অফ স্কোয়ার ছিল, স্কোয়ারটা এদিকে আসে কি হবে না 529 মানে হচ্ছে 23 স্কোয়ার, আর 400 মানে কত 20 স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি কত হবে না 23 বাই কত হবে 20 হবে, 23 বাই 20 হলো। এবার আমরা বলবো r by 100 দিস ইকুয়াল টু কত হবে 23 বাই 20 মাইনাস 1, ক্যালকুলেট করলে আসবে 3 বাই কত বলো 20। এবার 20 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 5। ফাইনালি আর ইকুয়াল টু কত হবে না 15% হবে আনসার। ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ডব্লিউবিসিএস মেন্স এসএসসির জন্য অন্য কোনো এক্সামে আসবে না তা নয়, আসতেই পারে। তো বুঝতে পারলে কি পারলে না? ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপর 50 হ্যাঁ বলো বলো। স্যার এই সেম ম্যাথ তো এর আগে করানো হয়েছে না একটা স্যার, 50 নাম্বারটা? না এরকম ছিল না, ক্যালকুলেশন এরকম ছিল কিন্তু অঙ্কটা এরকম ছিল না। আচ্ছা ঠিক আছে স্যার। 55 বলছি, a sum of money is invested at compound interest at a certain rate %. If the simple interest at the same rate is calculated, then the interest for the first 2 years would diminish by rupees 20, and that for the first 3 years by rupees 61. Find the rate %. বলছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছিলে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছিলে। এবার ওই টাকাটা তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টে না রেখে সিম্পল ইন্টারেস্টে রাখতে, তাহলে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে সিম্পল ইন্টারেস্টটা কম হতো, ডিমিনিশ বাই 20। কি বলছে ডিমিনিশ বাই 20, কম হতো। কত কম হতো না 20 টাকা কম হতো। ক বছরে না 2 বছরে। কিন্তু ওই টাকাটা তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টে না রেখে আবার সিম্পল ইন্টারেস্টে রাখতে, কিন্তু 3 বছরের জন্য রাখতে, তাহলে তাহলে সিম্পল ইন্টারেস্টটা কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে কম হতো। কত টাকা কম হতো 61 কম হতো। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত তোমাকে বের করতে বলেছে। আবার বলি, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি যদি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে রাখো, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টে রাখো, তাহলে যা হতো তুমি যদি ওই টাকাটা কম্পাউন্ড ইন্টারেস্টে না রেখে সিম্পল ইন্টারেস্টে রাখতে, তাহলে 2 বছরে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে সিম্পল ইন্টারেস্ট কম পেতে 20 টাকা। আর ওই টাকাটা কম্পাউন্ড ইন্টারেস্টে না রেখে সিম্পল ইন্টারেস্টে যদি রাখতে 3 বছরে কম পেতে, সিম্পল ইন্টারেস্ট কম পেতে, কত টাকা কম পেতে 61 কম পেতে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত ছিল তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার? ইয়েস স্যার। তোমরা বলতে পারবে অঙ্কতে কি বলতে চাইছে? তোমরা বলতে পারবে অঙ্কতে কি বলতে চাইছে? বলতে পারবে না। কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা হ্যাঁ, তার মানে কিভাবে করব? একবার সিম্পল ইন্টারেস্ট বের করবো আর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবো, তারপর সেটাকে ডিফারেন্স করে যে ভ্যালু দুটো আছে সেগুলোকে কম্পেয়ার করে করবো।
সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার। আর কেউ কিছু বলবে? না, আমি যদি একটা বার করে নিই, মানে আমি যদি সিম্পল ইন্টারেস্টটা বার করে নিই, তাহলেই তো আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাব। মানে কম্পাউন্ডে, কারণ এখানটায় অলরেডি বলেছে যে 2 ইয়ার্সে 20 টাকা কম হচ্ছে, তাহলে তো আমি যদি একটা যদি বার করে নিই, তাহলে আমি আর একটা ইজিলি পেয়ে যাচ্ছি। হুম। আর কেউ কিছু? অ্যাকচুয়ালি অঙ্কটা তো অনেক সহজ অঙ্ক। এটা 2 বছরের ডিফারেন্স আর 3 বছরের ডিফারেন্স বলেছে। আমি তোমাকে 2 বছরের ডিফারেন্সের ফর্মুলা বলেছিলাম আর 3 বছরের ডিফারেন্সের ফর্মুলা বলেছিলাম। অ্যাকচুয়ালি ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে, ব্যাস হয়ে গেল। 2 বছরের ডিফারেন্সের ফর্মুলা বলেছিলাম 3 নাম্বার ফর্মুলাটা, আর 3 বছর ডিফারেন্সের ফর্মুলা 4 নাম্বার ফর্মুলা বলেছিলাম। ওই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে, কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, এখানে সেটাই বলেছে যে 2 বছরের ডিফারেন্স আর 3 বছরের ডিফারেন্স। বলো, তোমার মনে আছে 3 নাম্বার ফর্মুলাটা? 2 বছরের ডিফারেন্সের ফর্মুলা হ্যাঁ স্যার, সাম ইকুয়াল টু ডিফারেন্স ইনটু 100 বাই আর হোল ডিফারেন্স ইনটু 100 বাই আর হোল স্কয়ার। এবার এখানে রেট অফ ইন্টারেস্ট যা হবে পরেরটাতে রেট অফ ইন্টারেস্ট সেটাই হবে, প্রথমটাতে সাম যা হবে পরেরটাতে সামটা সেটাই হবে, জাস্ট ডিফারেন্সটা ডিফারেন্ট হচ্ছে। তাহলে প্রথমটাই ডিফারেন্স D1, পরেরটা ডিফারেন্স D2 ধরবো, কিন্তু পরেরটার সামটাও কত হবে? আগেরটার যা সাম ছিল সেটাই হবে। তার মানে আমরা ইকুয়াল করতে পারি, প্রথমটার সাম যা হবে পরেরটার সামটাও সেটাই হবে। তাহলে এখানে বলতে পারি D2 ইন্টু, বলো মনে আছে 3 বছরের ডিফারেন্সের ফর্মুলা কি ছিল? 3 বছরের ডিফারেন্সের ফর্মুলা 100 কিউব আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর। সবাই নীরবতা পালন করছে, তার মানে অনেকেরই মাথায় নেই। সেটা আমি করিনি, আজকে ফার্স্ট। হ্যাঁ ঠিক আছে, তোমার যারা করছে তাদেরকে বলা হচ্ছে। তাহলে ফার্স্ট ডিফারেন্স আর সেকেন্ড ডিফারেন্স রয়েছে। তো ফার্স্ট ডিফারেন্স কত রয়েছে? 20 রয়েছে, ইন্টু 100 স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, দিস ইকুয়াল টু কত? 61 ইন্টু 100 স্কোয়ার ইন্টু কত বলো? 100 ডিভাইডেড বাই কত হচ্ছে? আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর স্কোয়ার কেটে গেল, 100 স্কোয়ার কেটে যাবে, 20 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 5। তাহলে কি হচ্ছে? 300 প্লাস আর ইকুয়াল টু 305। ফাইনালি আর ইকুয়াল টু কত? 5% আনসার। বলো বুঝতে পারলে কিনা? বুঝতে, এক লাইনের অঙ্ক, এক লাইন, জাস্ট ফর্মুলা লিখেছি, ফর্মুলা তুমি নাও লিখতে পারতে, জাস্ট ফর্মুলাতে তুমি সেকেন্ড লাইনটা বসাতে পারতে, ওই সেকেন্ড লাইনই তো আনসার, এক লাইন আনসার। বলো কারো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নেই? তাহলে তাহলে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার এই কি বলে অ্যারিথমেটিকের টাফেস্ট চ্যাপ্টার। তার মানে একটা টাফেস্ট চ্যাপ্টার তুমি কমপ্লিট করে ফেললে, একটা টাফেস্ট চ্যাপ্টার তুমি কমপ্লিট করে ফেললে। তো এই এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো মানে তোমার বিশাল একটা হেডেক চলে গেল। ঠিক আছে, এরপরে হ্যাঁ বলো। স্যার বলছি, ধরুন যারা মানে আগে স্যাটারডে ক্লাসটা করতে পারেনি, সেই অঙ্কগুলো আপনি করিয়ে দেবেন স্যার? এটা ওই যে ওদের সঙ্গে ফোন করে নিও, অন্য ব্যাচে করে নিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লাস করনি কেন আগে স্যাটারডে? স্যার আমার শরীর খুব খারাপ ছিল স্যার, জ্বর আচ্ছা ঠিক ছিল। আছে, ঠিক আছে, এখন ভালো আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, ফোন করে নিও, বলে দেবে। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা শুরু করব অ্যাভারেজ। দেখো অনেক সহজ চ্যাপ্টার, অনেক তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। স্যার হ্যাঁ বলো। স্যার আমার অ্যাভারেজের ক্লাসটা করা আছে, আমি তাহলে লিভ করি? হ্যাঁ অবশ্যই, তোমার দরকার নেই তো অ্যাভারেজটা? না স্যার, আমার ওটা চ্যাপ্টারটা আমি করা আছে, আমার অসুবিধা হবে না। ঠিক আছে।
শুরু করছি। সবাই একদম সহজ চ্যাপ্টার। জাস্ট তুমি যদি এখানে অঙ্কগুলো ঠিকঠাক করে করো, 100% কনসেন্ট্রেশন দিয়ে অঙ্কগুলো করো, তাহলে তোমার বাড়িতে আর দেখার দরকার হবে না। তো আমার মনে হয় এটাই করা উচিত। 100% কনসেন্ট্রেশন মানে যে কাজটা করবো সেই কাজটা ভালো করে করব, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর কিছুই নয়। যদি ভালো করে করি তাহলে বাড়িতে আর দেখার দরকার হবে না, সেটাই করো, আর বাড়িতে দেখার দরকার হবে না। সব ভালোভাবে দেখবে, 100% কনসেন্ট্রেশন নিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো দেখো শুরু করি। ফার্স্ট অঙ্ক, এই অঙ্কটার আনসার তোমরা বলবে। কি বলছে? অ্যাভারেজ এজ অফ 3 friends is 23. Even if the age of the fourth friend is added, the average remain 23. What is the age of the fourth friend? তিনজন বন্ধু ছিল, এদের অ্যাভারেজ 23 ছিল। এই তিনজন বন্ধুর সাথে আরেকজন বন্ধু অ্যাড হলো, এই বন্ধু অ্যাড হওয়ার পরেও অ্যাভারেজটা 23 রইলো। এটা সম্ভব কখন? যখন যদি সে ফোর্থ ফ্রেন্ডের যদি ফোর্থ 23 ফ্রেন্ডের এজটাও 23 হয়। এটা সম্ভব কখন? না, যখন যে ফোর্থ ফ্রেন্ডটা অ্যাড হলো তার এজটাও যদি 23 হয়। কেন? কারণ আগে 23 ছিল, এখনো 23 আছে। সম্ভব তখনই যে বন্ধুটা জয়েন করেছে তার এজটার জন্য কত হয়? 23 হয়। তাহলে আমরা বলবো ডাইরেক্ট রিকোয়ার্ড এজ ইজ ইকুয়াল টু কত? 23 ইয়ার্স। কারো অসুবিধা আছে? প্রবলেম হলে জিজ্ঞেস করবে। কোনো অসুবিধে? তিনজন ছিল, তাদের এজ 23, আর একজন জয়েন করেছে, 23 রয়েছে। সম্ভব তখনই যে জয়েন করেছে তার এজ যদি 23 হয়। কারো প্রবলেম আছে? আচ্ছা, এরপর নাম্বার 2, তোমরা আনসার বলবে। The present average age of a group of friends is 65 years. What is the average age 30 years ago? বলছে একটা গ্রুপ অফ ফ্রেন্ডস রয়েছে, বন্ধুদের একটা গ্রুপ আছে। এই গ্রুপের বন্ধুদের অ্যাভারেজ এজ হচ্ছে 65। তাহলে এখন থেকে 30 বছর আগে এই গ্রুপের বন্ধুদের অ্যাভারেজ এজটা কত ছিল তোমাকে বের করতে বলেছে। তাহলে তুমি বলো, এখন যদি এই গ্রুপ অফ ফ্রেন্ডস এর অ্যাভারেজ এজ 65 হয়, এখন যদি 65 হয়, এক বছর আগে কত ছিল? তাহলে কত ছিল বলো? 64 ছিল। এখন যদি 65 হয়, এক বছর আগে 64 ছিল। আচ্ছা, 2 বছর আগে কত ছিল? 63 63। তাহলে 63 30 বছর আগে কত ছিল? 35 That is answer কত হবে? That is answer কত হবে? 35। কারো প্রবলেম? তা লিখবে রিকোয়ার্ড অ্যাভারেজ এজ is equal to 65 minus 30 is equal to 35 years. কারো কোনো অসুবিধা আছে? এরপর বলছে average income of A and B is 50, that of B and C is 60, and the average income of A and C is 58. Find the income of B. কি বলছে? না, বলছে A আর B এর অ্যাভারেজ ইনকাম দেয়া আছে 50, B আর C এর অ্যাভারেজ ইনকাম দেয়া আছে 60, A আর C এর অ্যাভারেজ ইনকাম দেয়া আছে 58। তাহলে বের করতে বলেছে যে B এর ইনকামটা কত ছিল তোমাকে বের করতে হবে। কোশ্চেন কি ক্লিয়ার হলো? দেখো, তাহলে আমরা A আর B এর টোটাল ইনকাম বের করব। আচ্ছা, A আর B এর অ্যাভারেজ যদি 50 হয়, A আর B এর টোটাল ইনকামটা কত হবে? 50 × 2 কত হবে? 100।
এবার বিআরসি এর অ্যাভারেজ ইনকাম যদি 60 হয় তাহলে বিআরসি এর টোটাল ইনকাম কত হবে? 120। আচ্ছা, এআরসি এর অ্যাভারেজ ইনকাম যদি 58 হয় তাহলে এআরসি এর টোটাল ইনকামটা কত হবে? ডাবল হবে, 116 হবে। এবার আমরা সবগুলোকে যোগ করতে চাই। যদি সবগুলোকে যোগ করি তাহলে কি হচ্ছে না, দুটো এ হচ্ছে, দুটো বি হচ্ছে, আর দুটো সি হচ্ছে। এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? 336 হচ্ছে। এবার 2 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই কত হবে না, 168 হচ্ছে। 168 হচ্ছে। তাহলে বলো এই 168 এর মধ্যে কার কার ইনকাম আছে? এর ইনকাম আছে, বি এর ইনকাম আছে, আর সি এর ইনকাম আছে। তাহলে এর ইনকাম, বি এর ইনকাম, সি এর ইনকাম রয়েছে 168 এর মধ্যে। এখান থেকে যদি আমরা এ আর সি এর ইনকামটা বাদ দিই তাহলে কার ইনকাম পাবো? আমরা বি এর ইনকাম পাবো। আচ্ছা, এ আর সি এর কম্বাইন্ড ইনকাম কত টাকা? 116। তাহলে বি এর ইনকামটা আমরা কত পাবো না, বি এর ইনকাম পাবো 168 থেকে যদি এ আর সি এর ইনকাম 116 বাদ দিই তাহলে আমরা পাবো কত পাবো? 52। তাহলে বি এর ইনকামটা কত হবে? 52 হবে। বলো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? না স্যার। এবার আমরা যদি 50, 60 আর হচ্ছে তোমার 58 এই তিনটে যোগ করি কত হচ্ছে বলো তো তোমরা? কত হচ্ছে? যোগ করো। 168। এবার এই যে 168 আছে এটা কার কার ইনকাম হলো? এ, বি আর সি হলো। মাথায় রাখবে কার ইনকাম? এ, বি আর সি এর ইনকাম এর মধ্যে রয়েছে। এবার এর মধ্যে যদি এ, বি আর সি এর ইনকাম হয় তাহলে বি এর ইনকাম বের করতে গেলে কার কার ইনকাম বাদ দিতে হবে? এ আর সি। তাহলে এ আর সি এর টোটাল ইনকাম কত না, এ আর সি এর টোটাল ইনকাম হচ্ছে কত বলো না, এটা হচ্ছে এআরসি এর অ্যাভারেজ ইনকাম। তাহলে এআরসি এর টোটাল ইনকাম কত? 116 বাদ দিলে কত হচ্ছে? 52। এভাবেও তুমি করতে পারো। এটা এই লজিকটা মাথায় থাকলে মুখে মুখে হবে অঙ্কটা, হবে কি না? সেকেন্ড লজিকটা মাথায় থাকলে মুখে মুখে হবে অঙ্কটা। তাহলে এই ইনকামটা কার কার ইনকাম বললাম? এই ইনকামটা হচ্ছে এর ইনকাম, বি এর ইনকাম আর হচ্ছে সি এর ইনকাম। এখান থেকে এ আর সি এর ইনকাম বাদ দিলাম তাহলে পেলাম কার ইনকাম? বি এর ইনকাম কত? 52। এটা তুমি মাথায় রাখতে পারলে মুখে মুখে হবে। বুঝতে পারলে কি পারলে না? এরপর নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 6 অব্দি এই তিনটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই তিনটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তুমি যে কোনো এক্সাম দাও না কেন এই তিনটে টাইপের অঙ্ক তোমার এক্সামে পড়বেই পড়বে, টাইপটা পড়বেই পড়বে। তো কি বলছে এখানে? বলছে the average daily expenditure in the month of July of a firm is 68. For the first 15 days it is 51 and for the last 17 days it is 58. Find the expenditure of the 15th of that month. কি বলছে না, বলছে যে জুলাই মাসের টোটাল মান্থের অ্যাভারেজ এক্সপেন্ডিচার হচ্ছে 68, কিন্তু প্রথম 15 দিনের অ্যাভারেজ এক্সপেন্ডিচার হচ্ছে 51, লাস্ট 17 ডেজের অ্যাভারেজ এক্সপেন্ডিচার হচ্ছে 85। তাহলে জুলাই মাসের 15 তারিখের এক্সপেন্ডিচারটা কত হবে তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার? না হলে বলবে। এটা মানে হচ্ছে যে জুলাইয়ের প্রথম 15 দিনের
51 আর জুলাইয়ের লাস্টের 17 দিনের 85, তাই তো? একদম ঠিক বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? দেখো, এটা বুঝতে গেলে তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা, তোমরা জানো কোন মাস কতদিন হয় এটা তোমরা কাউন্ট করো কিভাবে? কোন মাস কতদিন হয় কাউন্ট করো কিভাবে? ওই হাতের গুনে তো স্যার যেভাবে। হ্যাঁ ঠিক। এবার আমি তোমাকে আরো একটা সহজ মেথড বলি এই ক্যালকুলেশনের। সহজ মেথডটা কি? এটা করতে গেলে তোমাকে একজনের নাম মনে রাখতে হবে, যার টাইটেলটা হচ্ছে সেন। সেন টাইটেল মানে মুনমুন সেন নয়, নাম হচ্ছে এজু সেন। নামটা একটু বিদঘুটে নাম, কিন্তু বিদঘুটে নাম জন্যই তোমার মনে থাকবে। যদি তুমি মনে রাখতে পারো তাহলে আর কোনোদিন গোনার দরকার হবে না। দেখো, যারা বাংলা বোঝো না তাদের আবার প্রবলেম হবে একটু। এজু এজু সেন। এজু এতে হচ্ছে এপ্রিল, এটা হচ্ছে জুন, এটা হচ্ছে সেপ্টেম্বর, এটা হচ্ছে নভেম্বর। এই 4টে মাস হচ্ছে 30 দিন, আর বাদ বাকি সবগুলো 31 দিন। ব্যাস হয়ে গেল। কি বললাম? এজুশন এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর, এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর 30 দিন, বাদ বাকি সব 31 দিন। যদি তুমি এই 4টে মনে রাখতে পারো তাহলে বাদ বাকি সব 31 হলো। এবার তুমি বলতে পারো ফেব্রুয়ারি তাহলে কি হবে? না, ফেব্রুয়ারি মাসটা কখনোই আমরা বলতে পারি না, কেউ বলতে পারে না। ফেব্রুয়ারি মাসটা বলতে গেলে ইয়ার দরকার হয়। ইয়ার ছাড়া 11টা মাস বলা যায়, ইয়ার ছাড়া 11টা মাস বলা যায়, কিন্তু ফেব্রুয়ারি মাস বলতে গেলে কি করতে হয়? ইয়ার দরকার হয়, তাছাড়া বলা যায় না। তো সেই জন্য তোমাকে বলছি যে এজুশন তুমি যদি মনে রাখতে পারো, এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর এই 4টে মাস 30 দিন, বাদ বাকিগুলো কি হবে? 31 দিন। গট ইট? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। স্যার এই অঙ্কটা তো 17 + 15 = 32 দিন দেখাচ্ছে তো। আমি অঙ্কটা করি আগে, যা বলছি সেভাবে এগোও। এত ব্যতিব্যস্ত হলে কি করে হবে বলো? তাহলে সবাই বুঝলে? তাহলে এপ্রিল জুন, এটা হচ্ছে জুন নট জুলাই। তাহলে এপ্রিল মাস, জুন মাস, সেপ্টেম্বর মাস, নভেম্বর মাস 30 দিন। তাহলে আমাদের এখানে কি মাস বলেছে? জুলাই মাস বলেছে। তাহলে বলো, জুন যদি আমাদের 30-এর কোঠায় থাকে তাহলে জুলাই মাসটা কদিনের হয় বলো? 31 দিন হবে। জুলাই মাসটা কদিনের হবে? 31 দিনের হবে। এবার কথাটা হলো, জুলাই মাসের প্রথম 15 দিনের এক্সপেন্ডিচার দেয়া আছে। জুলাই মাসের প্রথম 15 দিনের এক্সপেন্ডিচার বলা আছে। আচ্ছা তুমি বলো, জুলাই মাসের প্রথম 15 দিনের এক্সপেন্ডিচারের মধ্যে 15 তারিখটা ইনক্লুড আছে, আবার জুলাই মাসের লাস্ট 17 দিনের এক্সপেন্ডিচার বলেছে, তাহলে তার মধ্যেও ওই 15 তারিখটা ইনক্লুড আছে। লাস্ট দিক থেকে কাউন্ট করো, 15 তারিখটা কাউন্ট আছে। তাহলে জুলাই মাসে 15 দিন আর 17 দিন যোগ করলে 32 দিন। হ্যাঁ 32 দিন হচ্ছে, কিন্তু জুলাই মাসটা কি 32 দিনের না? কেন? কারণ ওর মধ্যে 15 তারিখটা দুবার কাউন্ট করা হলো। 15 তারিখের ডেটা, 17 তারিখের ডেটা যদি আমরা কাউন্ট করি তাহলে কি হচ্ছে? না 31 দিনের ডেটাই হচ্ছে, কিন্তু 32 কেন দেখাচ্ছে? না 15 তারিখটা প্রথম স্ল্যাবেও আছে, সেকেন্ড স্ল্যাবেও আছে। তাহলে কি স্যার এরকম ভাবে আমি আনসার বলছি। না না, দেখো, মানে 1 থেকে 15, 15 থেকে 31 এরকম? হ্যাঁ 1 থেকে 15, 31 থেকে 15 এইভাবে ভাবো। আচ্ছা। তাহলে কি হচ্ছে? প্রথম 15 দিন আর পরের 17 দিন, তাহলে হচ্ছে 32 দিন, কিন্তু না অ্যাকচুয়ালি 31 দিন। 15 তারিখটা দুবার কাউন্ট করা হয়েছে। আমার ওই 15 তারিখের এক্সপেন্ডিচারটা কত বের করতে বলেছে। আমরা কি করব? এই যে 32 দিনের ডেটা আছে না, এই 32 দিনের ডেটা থেকে 31 দিনের ডেটা বাদ দেবো। তাহলে 32 দিনের ডেটা থেকে যদি 31 দিনের ডেটা বাদ দিই তাহলে একদিনের ডেটা পড়ে থাকবে। কোন দিনের ডেটা পড়ে থাকবে? না সেটা
ওই 15 তারিখের ডেটাটাই পড়ে থাকবে। কিভাবে পড়ে থাকবে লিখবে তোমরা, তারপরে না বুঝতে পারলে বলছি আবার। তা লিখবে দ্য এক্সপেন্ডিচার অফ দ্য 15th of July is equal to the expenditure of the 15th of July is equal to the expenditure of the 15th of July is equal to, দেখো তাহলে প্রথম 15 দিন কত করে রয়েছে না 51, তারপরের 17 দিন কত করে রয়েছে 85, এবার এখানে 32 দিন আছে, এখান থেকে কি করতে চাই আমরা মাইনাস করতে চাই, এখান থেকে আমরা মাইনাস করতে চাই, কত মাইনাস করতে চাই না জুলাই মাসের টোটাল এক্সপেন্ডিচার। আচ্ছা জুলাই মাস কদিনের 31 দিনের, আর জুলাই মাসের মান্থলি এক্সপেন্ডিচার কত বলেছে 68, তাহলে এটা জুলাই মাসের এক্সপেন্ডিচার, এখান থেকে 32 দিনের ডেটা থেকে এটা বাদ দিলাম, তাহলে বাদ দিলে কি হচ্ছে দেখে নাও ভালো করে কি করলাম। এটা আমরা এটা কি করলাম না এই যে এই ডেটার মধ্যে কি আছে, এই ডেটার মধ্যে আছে 1 তারিখ থেকে কত অবধি আছে 15 তারিখ পর্যন্ত আছে, আর সেকেন্ড ডেটার মধ্যে কি আছে না 15 তারিখটা তো আছেই, এইভাবে কত তারিখ অবধি আছে 31 তারিখ অবধি আছে। এটা কিন্তু জাস্ট তোমার বোঝানোর জন্য বলছি, তোমার যে লিখতে হবে ব্যাপারটা তা নয়, যেটা লিখছে এখন এটা যে তোমাকে লিখতে হবে তা নয়, জাস্ট তোমার বোঝার জন্য বলছি। তাহলে দেখো এই যে টোটাল 32 দিনের ডেটার মধ্যে 15 তারিখটা কি রয়েছে দুবার রয়েছে, আর এখানে আমরা যেটা মাইনাস করছি এর মধ্যে কি রয়েছে সবগুলো ডেট একবার করে আছে, 15 তারিখটা একবার রয়েছে, 1 তারিখটা একবার রয়েছে, 31 তারিখটাও কি রয়েছে একবার রয়েছে। তাহলে আমরা যদি এখানে মাইনাস করি মানে এটা এটা কেটে দিই, এইভাবে পরপর সবগুলো ডেট কেটে দিই, সবগুলো ডেট কেটে দিই, একটা 15 তারিখ কিন্তু পড়ে থাকবে, একটা 15 তারিখ পড়ে থাকবে, সেই 15 তারিখের ডেটাটাই আমরা বের করতে চাইছি। বলো বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা কি করতে চাই ক্যালকুলেশনটা করে নিতে চাই। আচ্ছা ক্যালকুলেশন করতে গিয়ে তুমি দেখো প্রত্যেকটার মধ্যে একটা করে 17 আছে, প্রত্যেকটার মধ্যে একটা করে 17 আছে, আছে না? এখানে 17 যদি এখান থেকে 17 নিয়ে নিই 3 থাকবে, প্রত্যেকটার মধ্যে যেহেতু 17 আছে 17 কমন নিচ্ছে, তাহলে এখান থেকে 51 থেকে 17 নিলে 3 থাকলো, 3 আর 15 কত 45। আচ্ছা এখান থেকে 17 নিলে কত 85, লাস্টেরটা থেকে 17 নিলে 64 থেকে 17 নিলে কত থাকে 4 থাকে, তাহলে 4 আর হচ্ছে 31 তার মানে কত 124। তাহলে 120 থেকে তুমি বাদ দিচ্ছ 124 মানে কত 6, তার মানে কত 102 আনসার। বুঝতে পারলে কি পারলে না? ইম্পর্টেন্ট অঙ্ক, না বুঝতে পারলে বলবে তোমরা। সবাই বুঝতে পেরেছ? একই মেথডে পরের দুটো অঙ্ক হবে, পরের দুটো অঙ্ক বাড়ি থেকে করে নিয়ে আসবে, একদম পুরোপুরি সেম মেথডে। তাহলে 5 নম্বর অঙ্কটা করবে তুমি বাড়িতে, 6 নম্বর অঙ্কটাও বাড়িতে করবে, 7 নম্বর অঙ্কটা বলবো। বলছে দা মিন ওয়েট মানে অ্যাভারেজ ওয়েট বলতে চাইছে, মিন মানে অ্যাভারেজ, মিন মানে কি না মিন মানে হচ্ছে অ্যাভারেজ, মিন ওয়েট মানে হচ্ছে অ্যাভারেজ ওয়েট, মাইন্ড ইট। বলছে the mean weight of 120 students in the second year class of a college is 56 kg. If the mean weight of the boys and that of the girls in the class 60 kg and 50 kg respectively, then the number of boys and girls
in the class are respectively. বলছে কোন একটা ক্লাসে টোটাল 120 স্টুডেন্ট রয়েছে, কোন একটা ক্লাসে টোটাল 120 স্টুডেন্ট রয়েছে, আর এই 120 স্টুডেন্টের অ্যাভারেজ ওয়েটটা হচ্ছে, মিন ওয়েট বা অ্যাভারেজ ওয়েটটা হচ্ছে 56, আর এদের মধ্যে যে বয়েজ আছে বয়েজদের অ্যাভারেজ হচ্ছে 60, আর গার্লস যেটা রয়েছে যে গার্লসদের অ্যাভারেজ হচ্ছে 50। তাহলে ওই ক্লাসে কতজন বয়েজ আছে কতজন গার্লস আছে তোমাকে বের করতে হবে। কোশ্চেন কি ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার সবার? দেখো হ্যাঁ। আমরা অঙ্কটা লিঙ্ক আপ বা অ্যালিগেশন মেথডে করতে চাই। তোমরা লিঙ্ক আপ বা অ্যালিগেশন শিখেছিলে, আমি তোমাকে শিখিয়েছিলাম একটুখানি, ওই একটুখানি দিয়ে এটা হবে। অ্যালিগেশন পুরো মেথডটা হয়নি আমাদের, হবে সেখানে অনেক বড় কিছু শেখানো হবে, কিন্তু একটু তোমাকে শেখানো হয়েছিল। প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই পাই অ্যালিগেশনের অঙ্ক দু একটা করে করানো হচ্ছে, যেটুকু তোমাকে বলা হয়েছিল, যত পার্সেন্টই বলা হয়েছিল অত পার্সেন্ট দিয়ে এটা কাজ চলে যাবে। তাহলে কি করব? লিঙ্ক আপ বা অ্যালিগেশন মেথডে করব। আচ্ছা, বয়েজের অ্যাভারেজটা কত বলেছে? 60। আচ্ছা, গার্লসের অ্যাভারেজটা কত বলেছে যেন? 50। আচ্ছা, এ টাইপ আর বি টাইপ পেয়েছি, আমাদের অ্যাজ এ হোলটা কত যেন? না, অ্যাজ এ হোলটা হচ্ছে যে যার মধ্যে টোটাল আছে, বয়েজেরও আছে গার্লসেরও আছে, তাহলে অ্যাজ এ হোলটা কোনটা হবে? 56 হবে। যেটা পুট করতে কোনো অসুবিধা হলো কি? এবার 56 আর 50 ডিফারেন্স কত? 6। 60 আর 56 এর ডিফারেন্স কত? 4। দ্যাট ইজ কত হলো? না 3:2 হলো। এই অনুপাতে কি আছে? বয়েজ আছে আর গার্লস আছে। তাহলে আমরা বলবো বয়েজ কত? টোটাল হচ্ছে 120 বয়েজ আছে। এবার কত ইউনিট আছে? 3 ইউনিট। কতর মধ্যে 3 ইউনিট? 5 এর মধ্যে। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? না 24, মানে কত হচ্ছে? 72। আচ্ছা, 72 বয়েজ থাকলে বাদ বাকি কি আছে? গার্লস আছে। 120 থেকে 72 বাদ দিলে কত হচ্ছে? 48। তাহলে দুটোই চেয়েছিল, এক্সামে যে কোনো একটা চাইবে। তাহলে বয়েজ হচ্ছে 72, গার্লস কত? 48। কারো কোনো অসুবিধা আছে? না না স্যার। স্যার, ঠিক। এরপর the average monthly salary of employee consisting of officers and workers of an organization is 3,000. The average salary of an officer is rupees 10,000, while the worker is rupees 2,000 per month. If there are in all 400 employees in the organization, the number of officers is, বলছে কোন একটা অফিসে বা কোনো কোম্পানি, কোন ফ্যাক্টরিতে বা অর্গানাইজেশনে টোটাল 400 এমপ্লয়ি আছে। এই 400 এমপ্লয়ির মধ্যে কতজন অফিসার আছে কতজন ওয়ার্কার আছে এটা বের করতে হবে। তো আমাদের অ্যাকচুয়ালি আনসার বের করতে হবে কতজন অফিসার্স আছে। আর এই 400 এমপ্লয়ির মধ্যে যে ওয়ার্কার রয়েছে তাদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 3000, আর যে অফিসার রয়েছে তার, সরি ভুল বললাম, 400 এমপ্লয়ির মধ্যে যে ওয়ার্কার আছে তাদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 2000, আর যে অফিসার রয়েছে তাদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 10,000। আর বলা আছে অফিসার্স আর ওয়ার্কার মিলিয়ে অ্যাভারেজ স্যালারি হচ্ছে 3000। তাহলে বের করতে হবে 400 এমপ্লয়ির মধ্যে কতজন অফিসার্স আছে, তুমি বলো। কোশ্চেন কি ক্লিয়ার? বলতে হবে আর? স্যার এটা ওই লিংক আপে হয়ে যাবে না? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। ছয় কি কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. এটাও আমরা লিংক আপে করতে চাই। তোমরা বলতে পারবে অ্যাজ এ হোল কোনটা এটা? 3000টাকে মধ্যে ধরবো আর একদিকে 10,000। 3000। আচ্ছা, অফিসারদের স্যালারি কত? 10,000। আচ্ছা, ওয়ার্কারদের কত? 2000। আর অ্যাজ এ হোলটা কত হবে? না, অ্যাজ এ হোলটা হবে 3000। অ্যাজ এ হোলটা হচ্ছে 3000। সবগুলো থেকে 3টে করে জিরো কেটে দিতে পারো, নাও কাটতে পারো, কিন্তু কেটে দিলে একটু ছোট ক্যালকুলেশন হবে, লিখতে সহজ হবে। এবার 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? না, 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, আর হচ্ছে 10 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? 7। এবার আমরা বলবো নাম্বার অফ অফিসার্স। টোটাল রয়েছে 400, অফিসার্স রয়েছে কত? 1 ইউনিট,
কতর মধ্যে 1 না 8 মধ্যে। 8 দিয়ে কাটলে কত? 50। দ্যাট ইজ কতজন অফিসার্স আছে? 50 অফিসার্স আছে। বলো, বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছো? আরেকবার এটা একটু বলুন না। কোনটা বলবো বলো প্রথম থেকে? হ্যাঁ স্যার। কোথায় প্রবলেম হচ্ছে তোমার বলো? স্যার এটা যে 1:7 কিভাবে আনলেন? আচ্ছা, লিঙ্ক আপ বা অ্যালিগেশন কি জানো তুমি না জানো না? স্যার ক্লাস করেছিলাম কিন্তু এখন আমি ভুলে গেছি স্যার। 1:7 মানে হচ্ছে ওই যে 2 আর 3 এর ডিফারেন্সটা, মানে যখন ডিফারেন্স করতে হয় এভাবে করতে হয়, মানে এই বরাবর ডিফারেন্স। 2 আর 3 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, 2 আর 3 এর ডিফারেন্স কত বলো? 1, সে 1 লিখেছে এখানে। আর তুমি আবার ডিফারেন্স করবে কোন বরাবর? না আবার ডিফারেন্স করবে এই বরাবর, এই বরাবর ডিফারেন্স। কতর মধ্যে? 10 আছে আর 3 আছে, 10 আর 3 এর ডিফারেন্স কত? 7। এই হচ্ছে 1:7। এটা কি বুঝলে? হ্যাঁ স্যার ঠিক আছে। আর এখানে নিতে হয় কি? ইন্ডিভিজুয়াল ডেটা। এখানে নিতে হয় ইন্ডিভিজুয়াল ডেটা, আর এখানটা নিতে হয় কি না অ্যাজ এ হোল ডেটা। অ্যাজ এ হোল মানে কি? যেটার মধ্যে দুটো ডেটাই ইনক্লুড আছে, ফার্স্ট টাইপটা ইনক্লুড আছে, সেকেন্ড টাইপটা ইনক্লুড আছে। দেখো 3000 যে স্যালারিটা, এই স্যালারির মধ্যে কার কার স্যালারি রয়েছে? না অফিসার রয়েছে, ওয়ার্কারও রয়েছে। কিন্তু 10,000 মধ্যে কার স্যালারি রয়েছে? শুধুমাত্র অফিসার রয়েছে, এটা ইন্ডিভিজুয়াল। 2000 যেটা রয়েছে, এই 2000 মধ্যে কার স্যালারি রয়েছে? না শুধুমাত্র ওয়ার্কারের রয়েছে। এটাতে মিক্স নেই, এটাতে মিক্স নেই, কিন্তু 3000টাতে কি রয়েছে? মিক্স রয়েছে। আর এটা এখানে বসে হচ্ছে অ্যাজ এ হোল ডেটা বসে এখানে। এখানে কি বসবে? অ্যাজ এ হোল বসবে। বুঝলে? হ্যাঁ স্যার। শিওর? শিওর বলা যাবে না, তাই তো বলছো? না স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। এরপর একই টাইপের অঙ্ক পরের অঙ্কটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। একদম পুরোপুরি সেম টাইপের অঙ্ক, পরেরটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। হবে? হ্যাঁ স্যার। একদম পুরোপুরি সেম করে নিয়ে আসবে বাড়ি থেকে। এরপর আমরা যাব হচ্ছে 10 নাম্বারে। 10 নাম্বার কি বলছে শুনবে সবাই। বলছে there were 35 students in a hostel. If the number of students be increased by 7, the expenditure on food increases by rupees 42 per day, while the average expenditure of students is reduced by re1. What was the initial expenditure on food per day? বলছে কোন একটা হোস্টেলে প্রথমে 35 স্টুডেন্ট ছিল, এরপরে কি হলো? নাম্বার অফ স্টুডেন্ট বেড়ে গেল। কজন বলো? 7 জন। তার জন্য কি হলো? না খরচাটা, টোটাল খরচাটা 42 টাকা বেড়ে গেল, কিন্তু অ্যাভারেজ খরচাটা 1 টাকা কমে গেল। তাহলে বলছে আগে ইনিশিয়ালি অ্যাভারেজ এক্সপেন্ডিচার পার ডে কত ছিল তোমাকে বের করতে বলেছে। সরি, ইনিশিয়াল এক্সপেন্ডিচার পার ডে বের করতে বলেছে। আবার বলি, কোন একটা হোস্টেল বা মেসে প্রথমে 35 স্টুডেন্ট ছিল, প্রথমে 35 স্টুডেন্ট ছিল, এরপর কি হচ্ছে? 7 জন স্টুডেন্ট বেড়ে গেছে। আর তার জন্য কি হয়েছে? না টোটাল খরচাটা 42 টাকা বেড়েছে, আর অ্যাভারেজ খরচাটা কি হয়েছে? না 1 টাকা করে কমেছে। তাহলে ওই হোস্টেল বা মেসে পার ডে এক্সপেন্ডিচারটা কত হবে তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার হলো? কোশ্চেন ক্লিয়ার সবার? ইয়েস স্যার। শুনবে, তোমার এটা মনে রাখা দরকার, কোন একটা হোস্টেল বা মেসে, তোমার এটা মনে রাখা দরকার, কোন একটা হোস্টেল বা মেসে যদি নাম্বার অফ স্টুডেন্ট বেড়ে যায় তাহলে দুটো ঘটনা হয়। তুমি যে মেসে থাকো বা তুমি যে হোস্টেলে ছিলে, তুমি ভেবে দেখো একটু, যদি কিছুজন স্টুডেন্ট নতুন জয়েন করে, কিছুজন মেম্বার নতুন জয়েন করে, তাহলে কি হয়? টোটাল খরচাটা বেড়ে যায় কিন্তু পার হেড এক্সপেন্ডিচারটা কমে যায়। এখানে সেটাই হয়েছে, টোটাল খরচাটা 42 টাকা বেড়েছে কিন্তু পার হেড খরচাটা 1 টাকা কমেছে। তাহলে এক্সপেন্ডিচারটা বের করতে হবে। বোঝা যাচ্ছে? আমরা ধরবো ইনিশিয়াল অ্যাভারেজ এক্সপেন্ডিচার।
let initial average expenditure কত x ধরলাম, ইনিশিয়াল অ্যাভারেজ এক্সপেন্ডিচার আমরা x ধরলাম। তাহলে বলো আগে টোটাল এক্সপেন্ডিচারটা কত হতো? 35 জন ছিল, প্রত্যেকের এক্সট্রা করে এক্সপেন্ডিচার, তাহলে 35 জনের কত খরচা হতো? 35x হতো আগে। আচ্ছা এখন কত হচ্ছে? না আগে ছিল 35 জন, এখন আরো 7 জন এসেছে, তাহলে কতজন হয়েছে? 42 জন। 42 জন। যখন 42 জন হলো তখন খরচাটা কত করে হচ্ছে? না আগে খরচা যা হতো তার থেকে 1 টাকা করে কম হচ্ছে, পার হেড 1 টাকা করে কি হচ্ছে? কম হচ্ছে। তাহলে 42 জনের অ্যাভারেজ এক্সপেন্ডিচার কত হচ্ছে? x মাইনাস 1। কেন আগে যদি অ্যাভারেজ এক্সপেন্ডিচার x হতো, এখন কোশ্চেনে বলা আছে অ্যাভারেজ এক্সপেন্ডিচারটা 1 টাকা করে কমছে, তাহলে এখন কত হচ্ছে? x মাইনাস 1 হচ্ছে। তাহলে কত জনের x মাইনাস 1? 42 জনের। তাহলে আমরা দুটো এক্সপেন্ডিচার পেলাম। দেখো এটা হচ্ছে আগের এক্সপেন্ডিচার আর এটা হচ্ছে পরের এক্সপেন্ডিচার। এই দুটো এক্সপেন্ডিচারের ডিফারেন্সটাই তো তোমার কত বলো? 42। পরের এক্সপেন্ডিচারটা বেশি, আগের এক্সপেন্ডিচারটা কম। তাহলে আমরা কি করতে পারি? সেকেন্ড কেস মাইনাস ফার্স্ট কেস ইজ ইকুয়াল টু কত করতে পারি? না 42 করতে পারি। এটা করতে পারি, আমরা এটাও করতে পারি। কি না ফার্স্ট কেসের সাথে 42 যোগ করে সেকেন্ড কেসের সাথে ইকুয়াল করতে পারি, আবার সেকেন্ড কেস থেকে 42 মাইনাস করে ফার্স্ট কেসের সাথে ইকুয়াল করতে পারি, তাতেও হবে। কথাটা কি বুঝলে? এটা বলবো আরেকবার। স্যার আরেকবার বলুন। এই যে 35x ফার্স্ট কেস হলো আর 42 ইন্টু এক্স মাইনাস 1 সেকেন্ড কেস হলো, এই দুটো কেসের ডিফারেন্সটাই কত? 42 টাকা। কেন আগে খরচা হতো 35x, এখন খরচা কত হচ্ছে? 42 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এই 42 ইন্টু এক্স মাইনাস 1 যে খরচাটা, এটা এখনকার খরচা, এখনকার খরচাটা আগের খরচা থেকে কত বেশি? 42 বেশি। তাহলে সেকেন্ড কেসটা ফার্স্ট কেসের থেকে 42 টাকা বেশি, মানে সেকেন্ড কেস থেকে ফার্স্ট কেস মাইনাস করে ইকুয়াল টু আমরা 42 বলতে পারি। এটা করলে হবে। আবার ফার্স্ট কেসের সাথে 42 যোগ করে সেকেন্ড কেসের সাথে ইকুয়াল করলেও হবে। আবার সেকেন্ড কেস থেকে 42 টাকা বাদ দিয়ে ফার্স্ট কেস ইকুয়াল করলেও হবে। বুঝলে না বুঝলে না? বুঝেছি স্যার। তাহলে আমরা কি করব? যে কোনো রকম ভাবে করতে পারি। তিনটে কেস বললাম, তিনটার যে কোনো একটা করতে পারো। তুমি এটা করো, এর সঙ্গে 42 যোগ করো, কারণ এটা 42 কম করে ইকুয়াল করে দাও, ব্যাস এটা হয়ে গেল। আবার আমরা সেকেন্ড কেস মাইনাস ফার্স্ট কেস ইকুয়াল টু 42 করতে পারি, সেটাও হবে। যেটা খুশি করতে পারো। বলো বুঝতে পারলে? নাও ক্যালকুলেট করি। ইকুয়েশনে কারো প্রবলেম থাকলে বলবে। স্যার 12 এলো। হ্যাঁ ইকুয়েশনে কারো প্রবলেম থাকলে বলবে। নেই, আমরা কাটাকাটি করব। 7 দিয়ে কাটবো, কত হবে? 5x প্লাস 7 দিয়ে কাটলে কত হচ্ছে? যোগ করার দরকার নেই, এটা কাটলে 5, 7 দিয়ে কাটলে কত? 6। এটা 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 প্লাস 1। তাহলে 5x আর 6x মানে কত হবে? x, আর x ইকুয়াল টু 6 আর 6 কত হলো? 12। এবার তুমি বলবে রিকোয়ার্ড এক্সপেন্ডিচার কত হবে? না ইনিশিয়াল এক্সপেন্ডিচার বলেছে, ইনিশিয়াল পার ডে এক্সপেন্ডিচার ছিল কত? 35x। তাহলে কত হচ্ছে? 35 ইন্টু 12 কত হবে? 420 হচ্ছে। তাহলে আনসার কত? 420। 35 ইন্টু 12, x এর ভ্যালু কত? 12। দ্যাট ইজ ইনিশিয়াল অ্যাভারেজ এক্সপেন্ডিচার, সরি ইনিশিয়াল এক্সপেন্ডিচার পার ডে কত হবে? ইনিশিয়াল এক্সপেন্ডিচার পার ডে হবে হচ্ছে 420। কারো কোনো অসুবিধা থাকলে বলবে। এটা কি আরো শর্ট করা যাবে কিছু? ক্যালকুলেশন যদি শর্ট করো তাহলে শর্ট হবে। এটা তো ক লাইনের অঙ্ক হচ্ছে বলো? এক লাইনের অঙ্ক তো প্রথম লাইনটা, তারপরে এগুলো তো 35 ইন্টু 12 তো মুখে মুখে হচ্ছে। এর থেকে আর কি শর্ট চাইছো বলো? এক লাইনের অঙ্ক তো, তুমি তো এক্সাম হলে উপরের লাইনটা লিখবে না, যে ধরছো এক্স, এটা কি লেখার দরকার আছে? না নেই। ইকুয়াল টু 12 এটাও লেখার দরকার নেই তোমার। বলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।
এরপর বলছে the average expenditure on meal of a certain number of students in a hostel was rupees 600. After the joining of 10 more students, the total expenditure increased by rupees 4,000, but average expenditure reduced by rupees 50. What was the number of students at the beginning? বলছে আগের অঙ্কটা ল্যাঙ্গুয়েজই তোমার রয়েছে যে কোন একটা হোস্টেলে কিছু পরিমাণ স্টুডেন্ট ছিল, তাদের অ্যাভারেজ এক্সপেন্ডিচার ছিল 600। এবার 10 জন স্টুডেন্ট জয়েন করলো, এই 10 জন স্টুডেন্ট জয়েন করার জন্য টোটাল এক্সপেন্ডিচারটা 4,000 টাকা বাড়লো, কিন্তু অ্যাভারেজ এক্সপেন্ডিচারটা 50 টাকা করে কমলো। তাহলে তোমাকে বের করতে বলেছে 10 স্টুডেন্ট যদি জয়েন করে থাকে, ইনিশিয়ালি ওই হোস্টেলে কতজন স্টুডেন্ট ছিল তোমাকে বের করতে বলেছে। তাহলে আবার বলি, কোন একটা হোস্টেলে কিছু পরিমাণ স্টুডেন্ট ছিল, তাদের অ্যাভারেজ এক্সপেন্ডিচার 600 ছিল। এবার নতুন করে 10 জন স্টুডেন্ট জয়েন করলো। আগের অঙ্কটা করতে গিয়ে বলেছিলাম নতুন করে স্টুডেন্ট জয়েন করলে কি হয়, টোটাল এক্সপেন্ডিচারটা বাড়ে, টোটাল এক্সপেন্ডিচারটা বাড়ে আর পার হেড এক্সপেন্ডিচারটা কমে। তাহলে টোটাল এক্সপেন্ডিচারটা বেড়ে কত হয়েছে, আগের থেকে বেড়েছে কত, বেড়েছে 4,000 বেড়েছে, আর পার হেড এক্সপেন্ডিচারটা কত টাকা করে কমেছে, 50 টাকা করে কমেছে। তাহলে তোমাকে বের করতে বলেছে ওই হোস্টেলে ইনিশিয়ালি কতজন স্টুডেন্ট ছিল তুমি বলো। কোশ্চেন ক্লিয়ার? দেখো এটা আমরা লিঙ্ক আপ বা অ্যালিগেশনে করতে চাই। আচ্ছা, প্রথমে কতজন ছিল জানি না, কিন্তু প্রথমে এক্সপেন্ডিচার কত ছিল, 600 ছিল। এক্সপেন্ডিচার প্রথমে কত ছিল, 600 ছিল। এরপরে এক্সপেন্ডিচারটা কত হয়েছে না, এরপরে এক্সপেন্ডিচারটা হয়েছে 550। কেন? 50 টাকা করে কমেছে। তাহলে অ্যাজ হোল পেয়েছি, এটাই পেয়েছি। এই যে 600টা 550 হলো কেন? কারণ 10 স্টুডেন্ট জয়েন করার জন্য। আর এখানে কি ছিল, এটা আগে স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট ছিল, কতজন ছিল জানি না, সেটাই আমাকে বের করতে বলেছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে বলো 600 জন ছিল, সরি, আগে এক্সপেন্ডিচার 600 ছিল, এখন কত হয়েছে, 550 হয়েছে। কেন হলো না, 10 স্টুডেন্ট জয়েন করার জন্য। তাহলে তুমি বলো এই যে 600টা তুমি কি দিয়েছো, অ্যাভারেজ দিয়েছো। 600টা কি দিয়েছো, অ্যাভারেজ। এই 550টা অ্যাভারেজ, এটা যদি অ্যাভারেজ দাও, এটাও যদি অ্যাভারেজ দাও, তাহলে এখানেও তোমাকে কি দিতে হবে বলো, অ্যাভারেজ দিতে হবে। কি বলা হয়েছিল, তিনটারই ক্যারেক্টার সেম হওয়া দরকার। তাহলে এখানেও আমাদের অ্যাভারেজ দেয়া দরকার। তাহলে এখানে আমরা অ্যাভারেজ দেবো। তাহলে এখানে কাদের অ্যাভারেজ দেবো, এখানে অ্যাভারেজ দেবো 10 স্টুডেন্টের অ্যাভারেজ দেবো। তাহলে 10 জন স্টুডেন্টের অ্যাভারেজ কত বলা আছে না, বলা নেই, কিন্তু ইনডাইরেক্ট ভাবে বলা আছে। 10 জন স্টুডেন্ট আসার জন্য টোটাল খরচা বেড়েছে কত, 4,000। এই 4,000 খরচা বেড়েছে কজনের জন্য, 10 জনের জন্য। তাহলে 10 জনের অ্যাভারেজ কত হবে, 400 হবে। 10 জনের অ্যাভারেজ কত হলো, 400 হলো। তাহলে এই অ্যাভারেজটা আমরা পেয়ে গেছি। ব্যাস, আমরা তিনটে ডেটা পেয়ে গেছি। এবার সবগুলো থেকে একটা করে জিরো কেটে দিতে। একটু 550 এর জায়গাটা একটু বলে দেবেন স্যার। আগে ছিল 600, এখন 50 টাকা করে কমেছে। আগে ছিল 600, এখন 50 টাকা করে কমেছে। তাহলে অ্যাজ হোল কত হলো, এখন অ্যাজ হোল কত হলো, 550 হলো। কেন? 50 টাকা করে কমেছে যেহেতু। কি বুঝলে? হ্যাঁ স্যার। দেখো তাহলে ক্যালকুলেশন করলে এখানে কত হচ্ছে, 15, এখানে কত হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 3:1। আচ্ছা, এই 1 মানে কতজন স্টুডেন্ট বলো তো, এটা কার করসপন্ডিং ডেটা বলা হয়েছিল, 10 এর করসপন্ডিং ডেটা। 1 মানে কার করসপন্ডিং ডেটা বলো, 10। তাহলে 1 কে যদি 10 এ কনভার্ট করতে চাও, 1 কে 10 এ কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 1 এর সাথে, 10। তাহলে 1 কে 10 এ কনভার্ট, এক মানে কত, একের করসপন্ডিং ডেটা কত, 10। তাহলে 1 কে 10 এ কনভার্ট করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে 3 কেও 10 দিয়ে গুণ করতে হবে, 3 কে 10 দিয়ে গুণ করলে কত, 30। তাহলে আগে ছিল 30 জন স্টুডেন্ট, আগে ছিল 30 জন স্টুডেন্ট, আর এসেছে কজন, 10 জন। আনসার কত বলো, 30। কারো অসুবিধা আছে?
স্যার লাস্টেরটা একটু বলে দিন না, এই যে 10টা যে স্যার গুণ 10 হবে দিয়ে আমি কেন সেটা- গুণ করলাম? আচ্ছা, তাহলে ছোটবেলার বাংলা মেথড বলছি। এক ইউনিট, যেটা এক ইউনিটটা কোনটা? 10 স্টুডেন্টের করসপন্ডিং ডেটা, তাহলে এক ইউনিট মানে কত হবে? 10 জন হবে। তাহলে বের করতে বলেছে আগে কত ছিল, আগে কত ইউনিট এসেছে? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট কত হবে? 3 ইন্টু 10 কত হচ্ছে? 30 আনসার। বলো, বুঝতে পেরেছো? স্যার বলছি বুঝতে যে পেরেছো? একের সঙ্গে 10 গুণ করলাম কেন, মানে কি জন্য 10? এই যে এখানে দিলাম, এক ইউনিট মানে তো 10, গুণ মনে করো গুণ করলাম না, ওটা লাস্টের লাইনটা কেটে দিয়েছি, লাস্টের লাইনটা কেটে দিয়েছি। এক ইউনিট মানে কজন স্টুডেন্ট? 10। 10। তাহলে এক ইউনিট 10 তো 10 হবে, এক ইউনিট যদি 10 হয় তাহলে 3 ইউনিট বের করতে হবে, তাহলে 3 ইউনিট কত হবে? ঠিক আছে। হ্যাঁ এক স্যার, ইউনিট যে মানে এক এক ইউনিট ইউনিট 10 দাঁড়াও হচ্ছে সেটা দাঁড়াও, বলছি। এক ইউনিট যে 10 হচ্ছে এটা কি বুঝতে পারছো না পারছো না? না স্যার, পারছি না। লিঙ্ক আপ বা অ্যালিগেশন মেথড কি একটা অঙ্ক করনি? বলো, কথা বলে না। স্যার করেছিলাম একটু তাহলে আরেকবার। ওটা ছবি এঁকে দেখিয়ে দিয়েছিলাম যেন ভুল না হয়, ছবি এঁকে দেখিয়ে দিয়েছিলাম যেন ভুল না হয়। যে বলা হয়েছিল প্রজাপতি করেছিলাম, যে এটা স্যার হচ্ছে ওই এর ক্লাসে করসপন্ডিং ছিলাম। ডেটা, আর বলা হয়েছিল এটা হচ্ছে এর করসপন্ডিং ডেটা, এইভাবে প্রজাপতি এঁকে দেখিয়ে দিয়েছিলাম। তাও যদি মনে না থাকে তাহলে কিন্তু প্রবলেম। না, এটা যেটা আসবে সেটা হচ্ছে এটার করসপন্ডিং ডেটা, আর এটা যেটা আসবে এটার করসপন্ডিং ডেটা, খাতা বের করে দেখে নিও। এইভাবে ড্র করেছিলাম, বুঝলে? তাহলে এই ওয়ানটা কার ঠিক করসপন্ডিং আছে। ডেটা? 10 এর করসপন্ডিং ডেটা। তাহলে ওয়ান যদি 10 এর করসপন্ডিং হয় তাহলে ওয়ান মানে কজন? 10 জন। তাহলে আমরা বের করব কজন? 3 ইউনিট, 3 ইউনিট মানে কত হবে? 30 হবে। এই যে আগের অঙ্কতে তাই করা হয়েছে, আগের অঙ্কতে তাই করা হয়েছে। এই যে এখানে কজন বের করা হলো? এক ইউনিট বের করা হলো, এক ইউনিট। এই এক ইউনিট কেন বের করা হলো এখানে? কারণ এক ইউনিটটা হচ্ছে অফিসারের করসপন্ডিং ডেটা, সেই জন্য তো এক ইউনিট নেওয়া হয়েছে এখানে। এখানে তো 7 ইউনিট নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি? ওয়ার্কার তো বলেনি। তাহলে এখানে এখানে কি হয়েছে? এখানে বয়েজ বয়েজ মানে কত ইউনিট করা হয়েছে? 3 ইউনিট। কেন করা হলো? এই যে 3 ইউনিট, 3 ইউনিটটা কেন? কারণ এটা বয়েজের ডেটা ছিল। একই রকম ভাবে করা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক। ঠিক কি আছে বলো, স্যার। বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার, হ্যাঁ পেরেছি। স্যার। এরপর, the average age of an adult class is 40 years. The average age of an adult class is 40 years. 12 new students with an average age of 32 years join the class, and thereby decreasing the average by 4 years. The original strength of the class was, বলছি যে কোন একটা ক্লাসের কিছু পরিমাণ স্টুডেন্ট ছিল, অ্যাডাল্ট স্টুডেন্ট ছিল, এদের অ্যাভারেজ এজটা হচ্ছে 40, আরো 12 জন স্টুডেন্ট জয়েন করেছে। এবার নতুন করে স্টুডেন্ট জয়েন করলে অ্যাভারেজটা বাড়তেও পারে আবার কমতেও পারে। নতুন করে স্টুডেন্ট জয়েন করলে অ্যাভারেজটা বাড়তে পারে আবার কমতে পারে। এখানে কি হয়েছে না, এখানে কি হয়েছে না কমেছে। কি হয়েছে না, আগে ছিল 40, এখন কমেছে কত? 4 করে। আর যারা জয়েন করলো তাদের অ্যাভারেজটা কত? না 32। তাহলে বলছে ওই ক্লাসে 12 জন স্টুডেন্ট নতুন জয়েন করেছে, তাহলে আগে কতজন স্টুডেন্ট ছিল তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার না বলবো আর একবার? স্যার বলুন আরেকবার। কোন একটা ক্লাসে কিছু পরিমাণ স্টুডেন্ট ছিল, একদম আগের অঙ্কটা যা ছিল এই অঙ্কটা একই অঙ্ক, একটু আলাদা নয়, সলভ করব একই মেথডে। দেখে নাও, একটা ক্লাসে কিছু পরিমাণ স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্টদের অ্যাভারেজ এজ হচ্ছে 40। এবার 12 জন স্টুডেন্ট জয়েন করেছে, এবার 12 জন স্টুডেন্ট জয়েন করলে অ্যাভারেজ এজটা বাড়তে পারে কমতে পারে। এখানে কি বলেছে? কমেছে।
কত করে কমেছে? 4 করে কমেছে। এবার যে 12 জন স্টুডেন্ট জয়েন করলো তাদের অ্যাভারেজটা হচ্ছে 32। তাহলে বলছে ওই ক্লাসের স্ট্রেংথ কত, মানে কতজন স্টুডেন্ট ছিল আগে তোমাকে বের করতে বলেছে। বলো, বুঝলে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। দেখো তাহলে আগে কি ছিল? না, আগে ছিল হচ্ছে অ্যাভারেজ 40, এরপরে 4 করে কমেছে, 4 করে কমে কত হয়েছে? 36। আচ্ছা, আগে ছিল 40, হলো 36, কেন হলো? কারণ 12 জন স্টুডেন্ট নতুন জয়েন করেছে। 12 জন স্টুডেন্ট নতুন জয়েন করেছে। তুমি বলো আগেরটার মতোই, এটা তুমি অ্যাভারেজ দিয়েছো, এটা তুমি অ্যাভারেজ দিয়েছো, তাহলে এখানে তুমি কি দেবে? অ্যাভারেজ দেবে। তাহলে এখানে কাদের অ্যাভারেজ দেবে? 12 জন। এটাও তো অ্যাভারেজ ছিল, কতজনের অ্যাভারেজ ছিল সেটাই বের করবো, একদম আগের অঙ্কটার মতোই, একদম পুরোপুরি সেম আগের অঙ্কটার মতোই ডেটা দিচ্ছে। তাহলে ছিল 40, হয়েছে 36, কেন হলো? 12 জন স্টুডেন্ট জয়েন করার জন্য। তাহলে 12 জন স্টুডেন্টের অ্যাভারেজ দিতে হবে। তাহলে 12 জন স্টুডেন্টের অ্যাভারেজ কি? আগেরটায় যেমন আগের অঙ্কটায় অ্যাভারেজটা বের করতে হয়েছিল 4000কে 10 দিয়ে ডিভাইড করে, কিন্তু এখানে অ্যাভারেজটা বলাই আছে। 12 জন স্টুডেন্টের অ্যাভারেজ কত বলা আছে? 32। এবার ডিফারেন্স করো, ডিফারেন্স করে কত হচ্ছে? না, ডিফারেন্স করে হচ্ছে 4, পরটা তো ডিফারেন্স কত হচ্ছে? 4। এবার কত হচ্ছে? 1:1। এবার এই 1 মানে কতজন স্টুডেন্ট বলো তো দেখি? 12। 12 স্টুডেন্ট। এই 1 কে 12 করতে গেলে এই 1 এর সাথে কত গুণ করতে হবে? 12। তাহলে এটাকে 12 করতে গেলে প্রথমটাতে 12 গুণ করতে হবে 12। তার মানে ব্যাপারটা দাঁড়ালো আগে 12 জন ছিল, এসেছেও কজন? 12 জন। আগে 12 জন ছিল, এসেছেও কজন? 12 জন এসেছে। আগে 12 জন ছিল, এসেছেও 12 জন। কারো অসুবিধা হলো? না স্যার। না স্যার। একই রকম ভাবে করছি। এরপর 13 নাম্বারটা, দাঁড়াও একটুখানি, 1 মিনিট বলছি, দাঁড়াও। দেখো সবাই, কত থেকে হবে? না 13। আচ্ছা, 13 অঙ্কটা করার আগে একটু কথা বলি তোমাদের, সবাই শুনবে? আমাদের যারা ইনস্টিটিউটের স্টুডেন্ট রয়েছে, যারা ইনহাউস স্টুডেন্ট রয়েছে, তোমরা তাদের মধ্যে যারা যারা জিওমেট্রি করনি তারা কিন্তু ইনস্টিটিউটে ফোন করবে,
জিওমেট্রির ব্যাচ, অনলাইন ব্যাচ এই শুরু করব 2-1 দিনের মধ্যে। তোমরা অনেকেই হয়তো ওই ব্যাচে রয়েছো। তোমরা কি জিওমেট্রি করেছো যারা ছিলে ওই ব্যাচে? না স্যার জিওমেট্রি করিনি এখন। অনেকেই করেছো সম্ভবত। দীপান্বিতা, তারপরে আরো কে সব ওরা করেছো তোমরা? দীপান্বিতা আছো? দীপান্বিতা নেই। যাই হোক, তোমাদের মধ্যে অনেকেই হয়তো করেছো। যারা করতে চাও নতুন করে, তোমরা কিন্তু ইনস্টিটিউটে ফোন করবে। জিওমেট্রি থেকে শুরু হবে, তারপরে আবার ট্রিগোনোমেট্রি হবে, তারপরে অ্যালজেব্রা হবে, তারপরে আদার্স চ্যাপ্টারটা হবে। তোমরা অনেকেই হয়তো অ্যালজেব্রা আদার্স চ্যাপ্টার গুলো করেছো, কিন্তু জিওমেট্রি ট্রিগোনোমেট্রি করনি। তাদেরকে বলা হলো তোমরা জয়েন করবে। এবার আরেকটা কথা বলি, এটা হচ্ছে সবার জন্যই, আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্ট, বাইরে তোমরা যারা রয়েছো সবার জন্যই। সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, একটা পেজ রয়েছে। এই ফেসবুক গ্রুপ বা পেজে অনেক কোশ্চেন দেয়া হয়, নোটিফিকেশন গুলো দেয়া হয়। তোমরা কেন ওখানে জয়েন করো না? তো জিকে গুলো ওখানে, জিকের কোশ্চেন গুলো হয়, জিকে গুলো তো ওখানে রিভাইজ হয়, তাই না? তোমাদের হয়তো মনে হয় কখনো কখনো অনেক সহজ কোশ্চেন, হ্যাঁ টাফ কোশ্চেনও থাকে। এই যে এখানে প্রতিদিন দেখবে, যারা যারা গ্রুপে আছো তারা জানবে, প্রতিদিন অনেক কোশ্চেন দেয়া হয়। কেউ কি আছো গ্রুপে? কেউ আমাদের ফেসবুক গ্রুপ বা পেজে? প্রতিদিন স্যার আছি আমি। প্রতিদিন তো অনেক কোশ্চেন দেয়া হয় কিনা? স্যার একটু পেজটার নাম বলে দেবেন বা গ্রুপটা? স্যার নামটা একটু বলে দেবেন? হ্যাঁ বলে দিচ্ছি। এই গ্রুপ বা পেজে প্রতিদিন অনেক কোশ্চেন দেয়া হয়। এই কোশ্চেন গুলো কি আমাদের খাওয়ার জন্য দেওয়া হয়, না স্টুডেন্টদের খাওয়ার জন্য দেওয়া হয় বলো? তোমাদের খাওয়ার জন্য দেওয়া হয়, যে তোমাদের জন্য একটু জিকেটা মাঝে মাঝে রিভিশন হয়ে যায়। মানে ফেসবুক করতে করতে একটু জিকেটা রিভিশন হয়ে গেল। তোমরা কেন ওগুলো জয়েন করো না, কেন আনসার করো না, সেটা ভগবানই জানে। তোমাদের জন্যই করানো হয়েছে। শুধু ম্যাথ করলেই কি চাকরি হবে? সমস্ত কিছুই দরকার। এবার ওই জিকে করলে যে তুমি চাকরি পাবে তা নয়, কিন্তু রিভিশনটা তো তোমার হচ্ছে, তুমি কেন করবে না? তো তোমরা যদি জয়েন করতে চাও, তাহলে ক্লাসের পরে ওই তোমাদের যে গ্রুপগুলো তো রয়েছে, ওই গ্রুপগুলোতে লিঙ্ক গুলো দিয়ে দেবো। ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে তোমাকে অনলাইন এক্সাম নেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেলে আছো কেউ কেউ? টেলিগ্রাম চ্যানেলের লিংকটা একটু দেবেন স্যার, ওটাতে হ্যাঁ, নেই আমি। সবগুলোতেই দেবো। ওগুলোতে পোল করে এক্সাম নেওয়া হয়। কি নেওয়া হয় তো যারা আছো? তো ওই পোল করে এক্সাম গুলো দিলে তোমার তো অনেক অনলাইন এক্সাম সম্বন্ধে অনেক ধারণা চলে আসে, অনেক কিছু হয়। এগুলো করো না কেন? কিছু বুঝি না। এগুলো কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই হবে। তো কেন করছো না তোমরা? স্যার পোর্টালটা তো আমি নিয়েছিলাম আপনার থেকে। তাহলে পোর্টালে আমি তো বলে দিই মানে আগে, সেরকম ভাবে বলি আমি আগে। তাহলে এটা গেল, ফেসবুক গ্রুপ গেল, ফেসবুক পেজ গেল, তারপরে টেলিগ্রাম চ্যানেল গেল। আর একটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে একটা। ইউটিউব চ্যানেলে অনেক অঙ্ক রয়েছে, অনেক চ্যাপ্টারের অঙ্ক রয়েছে, অনেক ক্যালকুলেশন গুলো রয়েছে। এবার অনেকদিন হলো কোনো অঙ্ক টঙ্ক দেয়া হয়নি, কিন্তু আবার এই 2-1 দিন থেকে আবার দেওয়া শুরু করব। তো ওই ইউটিউব চ্যানেলটাও ফলো করতে পারো। ওখানে তোমাদের জন্যই করানো হয়েছে, আর কোনো কিছুই নয়। তো অঙ্কগুলো দেখে নিতে পারো। কিছু কিছু চ্যাপ্টার রয়েছে এখানে করিয়েছি, তোমার ক্লিয়ার হয়নি, ওখানে তুমি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে অঙ্কগুলো। কি অঙ্কগুলো ওখানে দেখলে ক্লিয়ার হচ্ছে কি না বলো? কেউ দেখেছো এরকম ভাবে? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ স্যার, ফার্স্টের দিকে যখন করিয়েছিলেন তখন দেখেছি ওগুলো। হ্যাঁ, এখানে করার পর ফার্স্ট ওগুলো তুমি লকডাউনে দেখো। আপনি যখন করেছিলেন না তখন। হ্যাঁ, এখানে অঙ্কটা করলে আবার ওখানেও করলে, ওখানে দেখে নিলে ইয়েটা চ্যাপ্টারটা, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এগুলো করতে পারো তোমরা। তোমরা করবে না, চুপচাপ ফেসবুক করবে, গান শুনবে, বাজনা শুনবে। তো ওগুলোর সাথে ওগুলো করতে হবে, এগুলোও করতে হবে। তো সবগুলো লিংক দিয়ে দেওয়া হবে, তোমরা যদি চাও জয়েন করে নিতে পারো। আর যদি জিওমেট্রি করতে চাও তাহলে ফোন করবে। স্যার এই যে জিওমেট্রি ব্যাচটা বললেন, এটা কি মানে আমরা যারা বাইরের স্টুডেন্ট অনলাইনে পড়ছি তাদের জন্য কি অ্যাভেলেবেল? হ্যাঁ, সবার জন্য অ্যাভেলেবেল, সবার জন্য অ্যাভেলেবেল। তোমাকে বাইরের স্টুডেন্টদের টাকা দিতে হবে, এই হলো ব্যাপার, বুঝলে? আচ্ছা স্যার। মান্থলি ফিস যেটা সেটা লাগবে।
আর আমাদের ইনহাউস স্টুডেন্ট যারা এরা করবে। এরা তো এই যে এখানে জয় জগন্নাথ নামে একটা স্টুডেন্ট আছে, জয় জগন্নাথ, বুঝলে? এই জগন্নাথ আছো? জগন্নাথ আছে, চুপচাপ আছে, দেখেছো? এই জয় জগন্নাথ 4টে না 5টা ম্যাথের ব্যাচে ক্লাস করছে। জগন্নাথ আছে কিন্তু চুপচাপ চুপচাপ আছে। জগন্নাথ নেই? তো ইনস্টিটিউটের স্টুডেন্টদের টাকা লাগবে না, বাইরের স্টুডেন্ট করতে গেলে ফিসটা দিতেই হবে। তো নাও শুরু করি। যা যা বললাম। স্যার আমি একটা কথা ছিল স্যার যেটা স্যার। বলছিলাম, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যে পোর্টালটা যে নিলাম আপনার থেকে, ওইখানে তো এক্সাম গুলো এভাবে কন্ডাক্ট করা নেই। আমি বললাম না আপনাকে আগের দিন হ্যাঁ যে হ্যাঁ, মানে কি নেই? ওইখানে এক্সাম গুলো ঠিকভাবে কন্ডাক্ট করা নেই আর কি। একটা মানে? দুটো এক্সাম আছে। হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে কি এক্সাম গুলো মানে মানে ল্যাঙ্গুয়েজ চুজ করা যাচ্ছে না ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে একটা না দুটো এক্সামই আছে ওখানে দেওয়া, আমি দেখেছি, মানে বাকি এক্সাম গুলো নেই। না না, অনেক এক্সাম রয়েছে। স্যার পোর্টালে তো তাহলে খুলে দেখলাম তাহলে না। তোমাকে অ্যাসাইন করেনি, তোমাকে অ্যাসাইন করানো হয়নি আচ্ছা, ওখানে মানে তোমাকে। আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেছিলাম তো আমি। হ্যাঁ, মানে ওই যারা তোমার আইডি তৈরি করেছে তোমাকে অ্যাসাইন করেনি, মানে ওখানে যাকে যা অ্যাসাইন করবে সে ততগুলোই দেখতে পাবে। আমি বলে দিচ্ছি। সুব্রত বলছো তো? হুম হুম হুম। আমি অ্যাসাইন। বিক্রম ক্লাসে আছিস? বিক্রম? আমি আছি ক্লাসে দাদা। হ্যাঁ উমা। হুম হুম। আচ্ছা, ওই দীপিকাকে বলে দিও যারা স্পেশাল ব্যাচ রয়েছে ওদেরকেও সবকিছু অ্যাসাইন করে দিতে ওই ইয়েতে। আহ, আচ্ছা। দেখবি এখানে যারা ডলবিসিএস এর ব্যাচের স্টুডেন্ট আছো, ডলবিসিএস স্টুডেন্ট ব্যাচে কেউ আছো? স্যার আমি আছি। কি তুমি কতগুলো সেট দেখতে পাচ্ছ? অনেকগুলো না? হ্যাঁ স্যার, অনেকগুলোই দেখা যাচ্ছে। হ্যাঁ। সুব্রত তোমাকে অ্যাসাইন করেনি মনে হয়, বুঝলে? ঠিক আছে স্যার, তাহলে একটু করে দিলে দিবেন তো? তোমাকে অ্যাসাইন করে দিতে হবে, তাহলে তুমি দেখতে পাবে। উমা ওকে লিখে রাখো তো, সুব্রতকে অ্যাসাইন করে দিতে হবে ওটা। হ্যাঁ আমি লিখে রাখছি। স্যার স্যার বলছিলাম হ্যাঁ। যে গ্রুপে তো জিওমেট্রি ক্লাস নিয়ে একটা মেসেজ করেছিলাম, আবার কি ফোন করে বলবো যে ক্লাস না, করতে তুমি চাই? যদি গ্রুপে এসএমএস করে দাও তাহলে ওটাই হয়ে গেছে, আর করতে হবে না নতুন করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার বলছে আপনি প্লিজ ওই লিংক গুলো আজকে দেবেন, তাহলে আমিও জয়েন হব স্যার। আচ্ছা ঠিক আছে। উমা, হ্যাঁ আছি। তুমি চারটে চারটে লিংক ওদের যে যে ব্যাচ ক্লাস হচ্ছে আজকে মনে হয় স্পেশাল 1 স্পেশাল 2 আর যে যে ব্যাচ হচ্ছে এই ব্যাচের গ্রুপগুলোতে তুমি ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, টেলিগ্রামের লিংক আর ইউটিউব চ্যানেলের লিংক, এই চারটে লিংক দিয়ে দেবে। লিংকগুলো দিয়ে দাও পরপর, আচ্ছা ঠিক আছে? না হলে বিক্রম বা ওদেরকে বলে দাও, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ। স্যার আপনি কি কি নতুন ব্যাচ শুরু করছেন না মানে সেটা তো আমরা জানতে পারছেন, যদি একটা গ্রুপে আপডেট দিয়ে দেন স্যার মোটামুটি ভালো হয়, মানে আমরা নতুন তো স্যার। ও আচ্ছা, ঠিক, এটাও ঠিক। ঠিক আছে, এই যে ব্যাচটা বলে দিলাম তোমাকে, জিওমেট্রির ব্যাচ শুরু হচ্ছে নতুন করে। তারপরে যখন ব্যাচ শুরু হবে আমি বলে দেবো। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা। 13 থেকে আপ টু 21 সম্ভবত। 13 থেকে তোমার 21 এই প্রত্যেকটা অঙ্ক একই রকম ভাবে হবে। অঙ্কগুলো একটু সবাই ভালো করে শুনবে। এই অঙ্কগুলো আমরা মুখে মুখে করতে পারবো, কোনো খাতা কলম ছাড়া। কোনো খাতা কলম ছাড়া অঙ্কগুলো করব। তো অঙ্কগুলো মুখে মুখে করতে পারবো, সেটা করতে গেলে তোমাকে একটু ভালো করে জানতে হবে। এই অঙ্কগুলো 3টে টাইপের অঙ্ক হয়। এই অঙ্কগুলোতে 3টে টাইপের অঙ্ক হয়। একটা হচ্ছে রিপ্লেস হবে। স্যার আপনি স্ক্রিন কি প্রেজেন্ট করেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? না স্যার। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না কেউ? পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার দেখা হ্যাঁ স্যার যাচ্ছে। পাচ্ছি তো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তুমি দেখা যাচ্ছে বেরিয়ে স্যার। তুমি বেরিয়ে গিয়ে আবার জয়েন করো। রিপ্লেস নাম্বার 2 তোমার রিপ্লেস হতে পারে, নাম্বার 2 জয়েন করতে পারে, নাম্বার 3 লিভ করতে পারে। কি কিরকম ব্যাপারটা না, মনে করো কোন একটা গ্রুপে 30 জন স্টুডেন্ট রয়েছে। কোন একটা গ্রুপে 30 জন স্টুডেন্ট রয়েছে। এই 30 জন স্টুডেন্টের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 40। এই 30 জন স্টুডেন্টের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 40।
এবার এই 30 জন স্টুডেন্ট থেকে একজন স্টুডেন্টকে বের করে দিয়ে আরেকজন স্টুডেন্ট আনা হলো, তাহলে এটা কি করা হলো বলো? রিপ্লেস করা হলো। আবার 30 জন স্টুডেন্টের গ্রুপ রয়েছে, এদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 40, এদের এই 30 জনের সাথে একজন নতুন স্টুডেন্ট জয়েন করলো, মানে সেকেন্ড কেসটা হলো। আবার 30 জন স্টুডেন্ট রয়েছে, এদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 40, এখান থেকে 30 জন থেকে একজন বেরিয়ে গেল, মানে থার্ড কেস হলো। এগুলো হলে এই তিনটে কেসের সময় এসটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। তাহলে তিনটে টাইপ হতে পারে, রিপ্লেস হতে পারে, জয়েন হতে পারে, লিভ করতে পারে। আর এর উপর দুটো কেস ঘটতে পারে, এর উপর দুটো কেস ঘটতে পারে। কি কি দুটো কেস? না, ওয়েট বা এসটা কি হতে পারে? ইনক্রিজ হতে পারে আর ডিক্রিজ হতে পারে। এসটা ইনক্রিজ হতে পারে আবার ডিক্রিজ হতে পারে, বা ওয়েটটা ইনক্রিজ হতে পারে আর ডিক্রিজ হতে পারে। মূলত তোমার এজ আর হচ্ছে ওয়েট এগুলো নিয়েই বেশি বলে, এজ আর ওয়েট নিয়েই বেশি বলে। তাহলে আমি বলছি, তোমরা শুনবে। মনে করো, শুনবে সবাই ভালো করে একটু। 30 জন স্টুডেন্টের একটা গ্রুপ আছে, এই গ্রুপের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 40। এই 30 জনের মধ্যে একজনকে বের করে দিয়ে তার বদলে নতুন একজনকে আনা হলো। নতুন একজনকে আনার জন্য প্রত্যেকের এজটা 1 মাস করে বেড়ে গেল। নতুন একজনকে আনার জন্য প্রত্যেকের এজটা 1 মাস করে বেড়ে গেল। তাহলে যে নতুন জয়েন করলো, জয়েন করে যে বেরিয়ে গেল, যে নতুন জয়েন করলো, তার এজটা কত হবে? তার এজটা অ্যাভারেজ ওয়েট 40 থেকে বেশি হবে না কম হবে বলো? বেশি হবে। বেশি হবে। বেশি হবে, তার মানে হবে স্যার, ইনক্রিজ করবে। বেশি হবে তার মানে কি করবে? ইনক্রিজ করবে। বুঝা গেল? আবার একই কথা বলছি, 30 জনের একটা গ্রুপ আছে, এই 30 জনের গ্রুপ থেকে একজনকে বের করে দিয়ে তার বদলে নতুন একজনকে আনা হলো। নতুন একজনকে আনার জন্য প্রত্যেকের ওয়েটটা 1 কেজি করে কমলো, প্রত্যেকের ওয়েটটা 1 কেজি করে কমলো। তাহলে যে নতুন এলো তার ওয়েটটা 40-এর থেকে বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে। কম হবে। তার মানে কম কি হবে হলো? স্যার। ডিক্রিজ হলো। তাহলে কি হলো? ডিক্রিজ হলো। তাহলে কি বললাম? রিপ্লেস হলেও ইনক্রিজ ডিক্রিজ হতে পারে, জয়েন হলেও ইনক্রিজ ডিক্রিজ হতে পারে, লিভ করলেও ইনক্রিজ ডিক্রিজ হতে পারে। তোমাকে এটা মনে রাখতে হবে। তাহলে তিনটা কেস হবে, রিপ্লেস, জয়েন আর হচ্ছে লিভ। তিনটাতেই হয় ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে। কথাটা কি বোঝা গেল? দেখো তাহলে হ্যাঁ সবাই স্যার। বুঝতে পেরেছো? এই অঙ্কটা মুখে মুখে করব আমরা। দুটো অঙ্ক আছে, আমরা একটা একটা করে করব। Average age of 30 men is increased or decreased by 1 year when one of them whose age is 40 years is replaced by a freshman. What is the age of the freshman? 30 জনের একটা গ্রুপ আছে, এই 30 জনের গ্রুপ থেকে একজনকে বের করে দিয়ে তার বদলে নতুন একজনকে আনা হলো। এবার নতুন একজনকে আনার জন্য প্রত্যেকের এজটা আমরা 1 নম্বরের রেসপেক্টে করছি, প্রত্যেকের এজটা 1/6 করে বেড়ে গেল। তাহলে নতুন যে এলো তার বয়সটা কত হবে? তার বয়সটা 40 থেকে বেশি হবে না কম হবে বলো? বেশি হবে। বেশি হবে। বেশি হবে। বেশি হবে বেশি স্যার। হবে। কত বেশি হবে? আচ্ছা, প্রত্যেকের 1/6 করে বাড়ছে। প্রত্যেকের যদি 1/6 করে বাড়ে, তাহলে 30 জনের কত বাড়বে? 30 ইন্টু 1/6 মানে কত? 5। তাহলে 1 নাম্বার অঙ্কটার আনসার কি হবে? 40 প্লাস 5 কত হবে? 45। 2 নম্বর অঙ্কটার আনসার কি হবে? না, প্রত্যেকের 1/6 করে কমেছে, তাহলে প্রত্যেকের যদি 1/6 করে কমে, তাহলে 30 জনের কত কমবে? 30 ইন্টু 1/6 মানে 5 বছর। তাহলে 5 বছর 40 থেকে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। বিয়োগ হবে। তাহলে কত হবে? বিয়োগ হবে। 35 হবে। কি বুঝলে অঙ্কটা? সবাই কি বুঝলে? আমি লিখে দিচ্ছি, কিন্তু তুমি মুখে মুখে করার চেষ্টা করবে। তাহলে আমরা কি করব? নাম্বার 1 কতটা ইনক্রিজ হচ্ছে? ইনক্রিজ কত হচ্ছে? প্রত্যেকের 1/6 করে কমছে। প্রত্যেকের 1/6 করে কমলে 30 জনের কত হবে? 5। এবার আমরা বলবো রিকোয়ার্ড এজ। রিকোয়ার্ড এজ কত হচ্ছে? না, রিকোয়ার্ড এজ হবে 40 ছিল অ্যাভারেজ, এই 40 থেকে
5 কি হবে ফার্স্ট বেশি ইয়ারটা হবে, বাড়বে স্যার। তাহলে কত হবে 45 হবে। নাম্বার 2 বলবো আমরা ডিক্রিজ, কতটা ডিক্রিজ হচ্ছে না প্রত্যেকের 1/6 করে কমেছে, তাহলে 30 জনের কত হবে 30 ইন্টু 1/6 হবে, 30 ইন্টু 1/6 মানে কত হবে 5 বছর হবে। তাহলে রিকোয়ার্ড এজ কত হবে না রিকোয়ার্ড এজ হবে 40 থেকে আমরা 5 মাইনাস করব, কত হবে 35 ইয়ার্স হবে। তাহলে দুটোই আনসার হলো, এক্সামে যে কোনো একটা দেবে। কারো কোনো অসুবিধা আছে? না স্যার। এরপর নাম্বার 14 বলছে there were 24 students in a class. One of them, who were 18 years old, left the class and his place was filled by a newcomer. If the average of the class was thereby lower by 1 month the age of the newcomer. বলছে কোথাও 24 জন স্টুডেন্ট ছিল, এই 24 জন স্টুডেন্টের অ্যাভারেজ ছিল কত 18, অ্যাভারেজ ছিল কত 18। এবার 24 জনের মধ্যে একজন বের করে দিয়ে তার বদলে নতুন একজনকে আনা হয়েছে। নতুন একজনকে আনার জন্য প্রত্যেকের এজটা 1 মাস করে কমে গেছে, তাহলে যে নতুন এলো তার এজটা কত হবে তোমরা বলো? যে নতুন এলো তার এজটা 18 থেকে বেশি হবে না কম হবে? কম হবে, 18 থেকে কম হবে। কতটা কম হবে সেটাই আমরা দেখব। তাহলে ডিক্রিজ হচ্ছে, কতটা ডিক্রিজ হচ্ছে? আচ্ছা প্রত্যেকের 1 মাস করে কমেছে, তাহলে 24 জনের কত কমবে 24 ইন্টু 1 মান্থ মানে 24 মান্থ, 24 মান্থ মানে কত 2 ইয়ার্স। এবার আমরা বলবো রিকোয়ার্ড এজ। রিকোয়ার্ড এজ কত হবে না রিকোয়ার্ড এজ হবে হচ্ছে না ছিল হচ্ছে 18, 18 থেকে 2 বাদ যাবে, কত হবে 16 ইয়ার্স। মুখে মুখে হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ স্যার। এরপর অ্যাভারেজ এজ অফ 56% ইজ, হ্যাঁ বলো। একটু আগে যাবেন, একটু নেটটা প্রবলেম করছিল। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ স্যার নিয়েছি। আচ্ছা কি বলছে? There were 24 students in a class. One of them, who were 18 years old, left the class and his place was filled up by a newcomer. If the average of the class was thereby lower by 1 month the age of the newcomer. Sorry, এটা তো করলাম কয়েকটা, sorry. Average age of 56% is 56 years, which is increased by 4 by 19 years. When a new man joined this group, what is the age of that man? আগের যে অঙ্কগুলো করলাম ওটা রিপ্লেস হচ্ছিল, এটা কি বলছে জয়েন করছে। বলেছিলাম জয়েনও হতে পারে। বলছে কোথাও 56% একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপের অ্যাভারেজটা হচ্ছে 56। এবার একজন নতুন জয়েন করলো, একজন নতুন জয়েন করার জন্য প্রত্যেকের এজটা বেড়ে গেল, কত করে বাড়লো না 4 by 19 করে বাড়লো। তাহলে যে নতুন জয়েন করলো তার এজটা 56 থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। কি বলা হচ্ছে তোমাদের, বলো বেশি না কম? বেশি হবে। বেশি হবে স্যার। 72 হবে। সবাই কি বুঝতে পারছো? দেখো তাহলে হ্যাঁ, আমরা স্যার। বলবো ইনক্রিজ। ইনক্রিজ কি হচ্ছে দেখো, আচ্ছা বাড়ছে, প্রত্যেকের 4 by 19 করে বেড়েছে। আচ্ছা 4 by 19 করে যদি প্রত্যেকের বাড়ে তাহলে কতজনের বাড়বে? কথাটা হলো ইনক্রিজটা কখন হয়েছে, যখন 56% ছিল না যখন 57% ছিল তখন ইনক্রিজ করেছে? কখন ইনক্রিজ করেছে বলতে পারবে তুমি? 57 যখন হলো তখন। 57 জন। ইয়েস, 57 স্যার। যখন একজন জয়েন করেছে তখনই বেড়েছে। তাহলে ইনক্রিজটা ক্যালকুলেট হবে কতর উপর না 57 এর উপর। তাহলে 57 ইন্টু 4 by 19 কত হচ্ছে বলো 12 ইয়ার্স।
তাহলে রিকোয়ার্ড এজ কি হবে? রিকোয়ার্ড এজ হবে তোমার 56 প্লাস কত বলো 12, 58 ইয়ার্স। আনসার 68 না সরি 68 60 সরি 68 ইয়ার্স। কারো কোনো অসুবিধা আছে? এরপর the average age of 20 men is 29 years, which is decreased by 4/7 years when a new man joined this group. What is the age of that man? বলছে যে কোথাও কোথাও 20 মেন ছিল, এদের অ্যাভারেজ হচ্ছে 29। এবার এই 20 মেনের সাথে একজন নতুন করে জয়েন করলো, একজন নতুন করে জয়েন করার জন্য প্রত্যেকের এজটা 4/7 করে কমে গেল। তাহলে যে জয়েন করলো তার এজটা কি হবে? বলো তার এজটা 29 থেকে বেশি হবে না কম হবে? স্যার কম হবে। কম হবে। কম হবে স্যার। তাহলে কতটা কম হবে? আমরা বের করব ডিক্রিজ। আচ্ছা ডিক্রিজ হয়েছিল 4/7 করে প্রত্যেকের, তাহলে ডিক্রিজটা কখন হয়েছিল? যখন 20 ছিল না যখন 21 ছিল? 21 যখন 21 ছিল। তাহলে ডিক্রিজটা ক্যালকুলেট হবে 21 এর উপর, 21 ইন্টু 4 কত 7, তাহলে ক্যালকুলেট করলে কত হচ্ছে 12। তাহলে রিকোয়ার্ড এজ বলবো, রিকোয়ার্ড এজ কত হচ্ছে? না ছিল হচ্ছে 29, এখান থেকে 12টা কি করব আমরা মাইনাস করব, কত হবে 17 ইয়ার্স। এটাই আনসার। আচ্ছা আমরা রিপ্লেস এর অঙ্ক করলাম আর জয়েন এর অঙ্ক করলাম। যখন জয়েন করছে আর যখন রিপ্লেস হচ্ছে, তুমি ভালো করে খেয়াল করে দেখো, যখন রিপ্লেস বা জয়েন হলো তখন এসটা ইনক্রিজ হলে আমরা প্লাস করে দিচ্ছিলাম, যখন ডিক্রিজ হচ্ছিল তখন কি করছিলাম মাইনাস করছিলাম, তাই তো করলাম। দেখো এটা ডিক্রিজ আমরা কি করলাম মাইনাস করলাম, এটা ইনক্রিজ ছিল প্লাস করেছি, তার আগেরটা এটা কি ছিল ডিক্রিজ ছিল মাইনাস করেছি, এটা যখন ইনক্রিজ ছিল তখন প্লাস করেছি, যখন ডিক্রিজ ছিল তখন মাইনাস করেছি। কিন্তু আমাদের থার্ড কন্ডিশন যখন লিভ করবে তখন উল্টো হয়। তাহলে কি রিপ্লেস আর জয়েনে ইনক্রিজ হলে প্লাস ডিক্রিজ হলে মাইনাস, কিন্তু লিভ করলে উল্টো হয়। উল্টো মানে কি ইনক্রিজ হলে মাইনাস হবে, ডিক্রিজ হলে প্লাস হবে। কেন? কারণ লজিকটা এটাই। দেখো এখানে লজিকটা এটাই। কি লজিক? দেখো অঙ্কটা বলছে the average age of 61 student in a hostel is 25 years, but one student is left the hostel and the average age is increased by 2/15 years. How many years the student is old? বলছে কোন একটা হোস্টেলে 61 স্টুডেন্ট ছিল, এদের অ্যাভারেজটা হচ্ছে 25। এবার এই হোস্টেলে এই 61 স্টুডেন্ট থেকে একজন স্টুডেন্ট বেরিয়ে গেল, একজন স্টুডেন্ট বেরিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের এজটা 2/15 করে বেড়ে গেল। তাহলে যে বেরিয়ে গেল তার এজটা 25 থেকে বেশি হবে না কম হবে? তোমরা কি বলছো? বেশি হবে। কম হবে। কম হবে। স্যার কম হবে। যে বেরিয়ে গেল তার এজটা কম ছিল জন্যই রিমেইনিং এর এজটা কি হলো বেড়ে গেল। তাহলে এখানে ইনক্রিজ হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা কি করব সেন্সটা কি মাইনাস হবে। কেন মাইনাস হবে? যদি না বুঝতে পারো বলছি পরে, তুমি আপাতত অঙ্কটা লেখো আগে। তাহলে কি বলবো ইনক্রিজ, বলো ইনক্রিজটা কতর উপর হবে? যখন ইনক্রিজটা কখন হয়েছে? যখন 61 স্টুডেন্ট ছিল না যখন 60 স্টুডেন্ট ছিল? যখন 60 স্টুডেন্ট ছিল। তাহলে আমরা কি করব 61 থেকে 1 মাইনাস করব, কত হবে 60। এই 60 এর উপর ক্যালকুলেট করব কত 2/15, ক্যালকুলেট করলে কত হচ্ছে 8। তাহলে আমরা বলবো রিকোয়ার্ড এজ, রিকোয়ার্ড এজ কত হচ্ছে না 25 মাইনাস কত করব 8, কত হবে 17 ইয়ার্স। এটাই আনসার। বলো বুঝতে পারলে না বলতে হবে? বলো কেন মাইনাস হলো? স্যার বলে দিন। হ্যাঁ দেখো 2, 4 আর 6, বলো তো এই তিনটে নাম্বারের অ্যাভারেজ কত? 4।
So 4. আচ্ছা এখান থেকে 2 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকলো বলো? 4 আর 6, এই দুটোর 10. অ্যাভারেজ বলো তো। So 5. 5 স্যার। অ্যাভারেজটা 5 হলো। দেখো বেড়ে গেল, এসটা বেড়ে গেল, কখন কখন বাড়লো বলো? না যখন ছোট leave ডেটাকে করলাম। বাদ দেওয়া হলো, যখন ছোট ডেটাটা লিভ করলাম। তাহলে এখানে বেড়ে গেছিল, কেন বেড়ে গেছিল? তাহলে যাকে বাদ দেওয়া হয়েছে, যে চলে গেছে, যে লিভ করেছে, তার বয়সটা কি ছিল? কম ছিল, সেই জন্য লিভ করেছে। কম। এটাই হচ্ছে লজিক, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে পরেরটা সবাই বুঝতে পেরেছো? 18. The average age of 64 student is 21 years. It is decreased by 1/9 year when a student went home. What is the age of that student? বলছে যে টোটাল 64 স্টুডেন্ট ছিল, এদের অ্যাভারেজ ছিল 21। এবার এখান থেকে এই 64 স্টুডেন্ট থেকে একজন স্টুডেন্ট বেরিয়ে গেল, একজন স্টুডেন্ট বেরিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের এজটা 1/9 করে কমে গেল। তাহলে যে স্টুডেন্টটা বেরিয়ে গেল তার এজটা কি বলো? যে স্টুডেন্টটা বেরিয়ে গেল তার এজটা 21 এর থেকে বেশি হবে। বেশি হবে স্যার। ঠিক। তাহলে ডিক্রিজ বলবো আমরা, কতটা ডিক্রিজ হচ্ছে? আচ্ছা ডিক্রিজটা ক্যালকুলেট হয়েছে 64 এর উপর না 63 এর উপর? 63। কেন? যখন একজন বেরিয়ে গেছে তখনই ডিক্রিজটা হয়েছে। তাহলে 1/9 কত হলো? 7 ইয়ার। তাহলে আমরা বলবো রিকোয়ার্ড এজ। রিকোয়ার্ড এজ কত হচ্ছে? না ছিল হচ্ছে 21, এর সাথে 7 যোগ করব, কত হবে? 28। আনসার। বুঝতে পারলে না পারলে না? এই যে কয়েকটা অঙ্ক করলাম, 13 থেকে 18 অব্দি অঙ্কগুলো করলাম, এই প্রত্যেকটা অঙ্ক হচ্ছে একটা টাইপ, প্রত্যেকটা অঙ্ক একটা করে টাইপ। এই টাইপ গুলো তোমাকে মাথায় রাখতে হবে। আর যদি তুমি বুঝতে পারো আজকে যা বললাম, এই অঙ্কগুলো তুমি মুখে মুখে করতে পারো, খাতা কলমের দরকার হবেই না এক্সাম হলে। কারো কোথাও কোনো প্রবলেম থাকলে বলবে। কোনো প্রবলেম? স্যার এখানে প্লাস হলো কেন? না স্যার। হ্যাঁ বলো, কি বলছো? বলছি এখানে প্লাস হলো কেন? আগের অঙ্কটায় মাইনাস হলো কেন? স্যার ওখানে তো একজন বেরিয়ে গেছিল, যে কারণে এখানেও বেরিয়ে গেছে। হ্যাঁ ওয়েন্ট হোম। স্যার বাট কিন্তু আগের অঙ্কটাতে তো আমরা যে 25 বছর রয়েছে, 25 বছর থেকে মাইনাস দিয়েছিলাম 8 বছর, কারণ ওখানে হ্যাঁ। বেরিয়ে গেছিল। তো হ্যাঁ। এখানে প্লাস হলো কেন? এটা ইনক্রিজ ছিল, বেরিয়ে গেছে। এটা ডিক্রিজ হয়েছে। ও না, এটা ভুল মেথড। আগে অঙ্কটা ক্লিয়ার হবে। আমি প্রথম থেকে অঙ্কটা পড়ার পরে বলি অঙ্কটা ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার কিনা, তারপরে অঙ্ক শুরু করি, বুঝলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, কারো কোনো অসুবিধা আছে বলো? এই যে টাইপ গুলো করলাম, এটাই হচ্ছে অঙ্কগুলো টাইপ। এই 6টা টাইপ আমরা করলাম। তার মধ্যে কি ছিল? লিভ করতে পারে, রিপ্লেস হতে পারে, জয়েন করতে পারে। আর কি শিখলাম? রিপ্লেস বা জয়েনের সময় যদি ইনক্রিজ হয় প্লাস হবে, ডিক্রিজ হলে মাইনাস হবে, কিন্তু লিভ করলে উল্টো হবে। লিভ করলে অলওয়েজ লিভ করলে উল্টো হবে, কি? ইনক্রিজ হলে মাইনাস হবে, ডিক্রিজ হলে প্লাস হবে। গট ইট? এবার আমরা এতক্ষণ যা করলাম একজনের রেসপেক্টে করলাম, মানে রিপ্লেস হলেও একজন, জয়েন করলেও একজন, লিভ করলেও একজন। এবার আমরা বেশি নেব, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। পরের অঙ্কটা 2 জনকে দেওয়া আছে, রিপ্লেস বাট 2 জন। কি রয়েছে? The average age of 11 players, the average age of 11 players of a cricket team is decreased by 2 months when 2 of them, aged 17 years and 20 years, are replaced by another 2 players. Find the average age of newcomers. বলছে কোন একটা ক্রিকেট টিমে 11 জন প্লেয়ার ছিল, কোন একটা ক্রিকেট টিমে 11 জন প্লেয়ার ছিল। এই 11 জন প্লেয়ারের মধ্যে থেকে 2 জন, একজনের বয়স হচ্ছে 17,
আরেকজনের বয়স 20, এদের দুজনকে বের করে দেওয়া হলো। বের করে দিয়ে নতুন দুজন প্লেয়ার নিয়ে আসা হলো। এই নতুন দুজন প্লেয়ারকে আনার জন্য প্রত্যেক প্লেয়ারের এজটা 2 মান্থ করে কমে গেল। তাহলে যে নতুন দুজন এলো তাদের অ্যাভারেজটা কত? তুমি বলো, যে নতুন দুজন এলো তাদের এজটা যারা গেল তাদের থেকে বেশি হবে না কম হবে? কম। কম হবে। কম হবে। রিপ্লেস হয়েছে ডিক্রিজ বলছে, তাহলে কম হবে। কত কম হবে? প্রত্যেকের 11 মাস করে প্রত্যেকের 2 মাস করে কম হবে। তাহলে 11 জনের কত মাস কম হবে? 22 মাস কম হবে। 22 মাস মানে কত? না 22 মাস মানে 1 বছর 10 মাস। 1 বছর 10 মাস। তাহলে বলো, যে দুজন বেরিয়ে গেল তাদের টোটাল এজ করো 37। 17 প্লাস 20 37। এই 37 থেকে আমরা বাদ দেব কত? 1 বছর 10 মাস। 1 বছর 10 মাস বাদ দিলে কত থাকবে? না 35 বছর 2 মাস। এই 35 বছর 2 মাস হচ্ছে দুজনের টোটাল এজ। কোন দুজন? যে দুজন এলো তাদের অ্যাভারেজ বের করতে বলেছে। তাহলে 35 বছর 2 মাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 17 বছর 7 মাস। তাহলে আনসার কত হবে? 17 বছর 7 মাস। তুমিও মুখে মুখে করতে পারবে। অঙ্কটা ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার কিনা তাই বলো। ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। তাহলে দেখবো আমরা ডিক্রিজ কত হচ্ছে। প্রত্যেকের 2 মাস করে কমছে, তাহলে 11 জনের কত কমবে? 11 ইন্টু 2 মান্থ মানে কত? 22 মান্থ। 22 মান্থ মানে 1 ইয়ার 10 মান্থ। এবার আমরা বলবো টোটাল এজ কত হচ্ছে। বলো, টোটাল এজটা যারা গেল তাদের বয়স কত? না 17 প্লাস 20। আর টোটাল এজটা কার বের করছি? যে দুজন এলো। তাহলে যে দুজন এলো তাদের এজটা কি হবে? 37 থেকে 1 বছর 10 মাস যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। তাহলে বিয়োগ হবে। 1 বছর 10 মাস বাদ দিচ্ছি। তাহলে কত হলো? না 35 ইয়ার 2 মান্থ হচ্ছে। এবার আমাদের অ্যাভারেজ বের করতে বলেছে। তাহলে আমরা বলবো রিকোয়ার্ড অ্যাভারেজ। কি করব আমরা? না 35 ইয়ার্স 2 মান্থকে ডিভাইড করব কত দিয়ে? 2 দিয়ে। এবার ডিভাইডটা করবে কিভাবে? সবাই শুনবে এভাবে সবাই শুনবে। 35 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 17 and half। 35 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 17 and half। 17 and half মানে হচ্ছে 17 বছর 6 মাস। 17 বছর 6 মাস। আর 2 মাসকে 2 দিয়ে ভাগ করলে কি? 1 মাস। তাহলে অ্যাকচুয়ালি কি হলো? 17 বছর 6 মাস প্লাস 1 মাস, তাহলে 17 বছর 7 মাস। দ্যাট ইজ আনসার কত হবে? 17 ইয়ার্স 7 মান্থ। ডিভিশনটা কি বোঝা গেল নাকি বলবো আর একবার? স্যার আরেকবার বলে দিন না। হ্যাঁ, 35 কে 2 দিয়ে ভাগ করলে কি হয় বলো? 17.5। 35 কে 2 দিয়ে ভাগ করলে 17.5। 17.5 মানে কি? 17 বছর 7 মাস 6 মাস। 17.5 বছর। কারো বয়স 17.5 বছর মানে তুমি কি বলবে? 17 বছর 6 মাস বলবে। এবার 2 মাসকে আবার 2 দিয়ে ভাগ করলে 1 মাস, তাহলে 17 বছর 6 মাস আর 1 মাস কত হলো? 17 বছর 7 মাস। বুঝতে পারলে? ইয়েস স্যার। সবাই বুঝতে পারলে? যে জিজ্ঞেস করেছিল সে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কারো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, এরপর তুমি কি করবে না 20 নাম্বার অঙ্কটা এই মেথডের অঙ্ক, 20 নাম্বারটা করে নিয়ে আসবে। এখানে দুজন বলেছে। আর আর এই অঙ্কটা করে নিয়ে আসবে 21 নাম্বারটা, এটা 8 জন বলেছে। তো আমরা যদি একজনের পারি, দুজনের পারবো, 8 জনের পারবো, 800 জনেরও পারবো। তো এই অবধি করালাম। কত অবধি করালাম? 21 পর্যন্ত। নেক্সট দিন আবার হবে। যতটা স্যার করানো 12 হয়েছে নম্বরটা একটু দেখাবেন?